Hello everyone, Assalamu alaikum সবাইকে. I guess we are live now. Yes, we are live. So, hello everyone, Assalamu alaikum. Assalamu alaikum. Sabit, we have on Ski. Hello Sabit, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম নাজরুন। Okay, so another one, the man, the myth, our rocket man of Bangladesh. We have Nahial Rahman Oli Bhaiya. Bhaiya, Assalamu alaikum. How are you? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা খবর? এই তো ভাইয়া, জোস আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি সবাই ভালো আছি। So ফার্স্ট অফ ভাইয়া, অল থ্যাংক ইউ যে আজকে এই রমজানের ভিতর 3টা বাজে যারা মানুষ ঘুমায় সেই সময় এসে আপনি আমাদেরকে একটু সময় দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ফার্স্টে আপনাকে। আসলে তো ঘুম বলতে কি, আমি কারা যে ঘুম এটা জানি না, তবে আমার দেখা মতো মানুষ থেকে ঘুমায় না এই সময়। মানুষ অনেক টায়ার্ড থাকে, এই সময় কথা বলাটাও কঠিন হয়ে যায় আপনাদের জন্য, এজ আপনারা বিজি থাকে। তো থ্যাংক ইউ। এটা তোমার ইফতারির পর যেটা সমস্যা হয়, ইফতারির পর দেখা যাচ্ছে যদি তুমি ভাত খাইছো ইফতারিতে, মানে ভারী কোনো খাবার, তাহলে দেখবা যে তুমি আর নাই, তোমার হলো তারাবির নামাজও পড়তে পারতেছো না আর। এটাই আর কি। সো ভাইয়া, আমার অনেকদিন ইচ্ছা ছিল আপনাকে আমাদের পডকাস্টে আনবো, এপিসোড 5 আজকে। সো অবশেষে 5ম এপিসোডে আমরা আপনাকে পাচ্ছি। 2022 সালে আমি তখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ করে আমার চোখে পড়ছে যে বাংলাদেশে রকেট নিয়ে অনেক কাজ হচ্ছে, অ্যান্ড ওটার পিছনে ছিলেন আপনি। আমি কি ভাবছিলাম জানি না, আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, দেন আপনি একসেপ্ট করলেন। আপনার সাথে তখন আমার ফার্স্ট কনভারসেশন হয়, অ্যান্ড 2022 ফেব্রুয়ারি সংখ্যাতে মোস্ট প্রবাবলি আপনাকে নিয়ে একটা ফিচার করা হয় বিজ্ঞান চিন্তাতে, ওটা আমি পড়ছিলাম, অ্যান্ড ওই সংখ্যাতে কিন্তু আমার বই নিয়ে কথা ছিল, অ্যান্ড আমাদের নামেও কিন্তু বেশ ভালো একটা মিল আছে। আমারও ইন ফিউচার এরোস্পেসে কাজ করার অনেক ইচ্ছা আছে। তো আজকে আপনার থেকে বাংলাদেশের যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সেক্টর কিভাবে কাজ করে, এখানে এই সেক্টরে পড়ালেখা রিলেটেড কথাবার্তা এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কথাবার্তা নিয়ে আমরা একটু জানবো। এটাই। তাহলে শুরু করি ভাইয়া। ফার্স্ট অফ অল, ধূমকেতু এক্স কি ভাইয়া? ধূমকেতু একটা নাম, কথা বলো না, এটা আইডিয়া। এটা বেশি কিছু না, এটা একটা জাস্ট ধূমকেতু একটা বলা চলে। আমরা চাচ্ছিলাম এটা মুভমেন্ট হিসেবে শুরু করা আর কি। প্রথমের দিকে এটা না ধূমকেতু নাম ছিল না, এটা নাম ছিল তোমার হলো বাংলাদেশ এরোস্পেস রিসার্চ সেন্টার নাম ছিল আর কি। এটা 2018 সালের আগে আর কি, 17 সালের দিকে। পরবর্তীতে আমি ওই সময় তোমার 2 সিটার প্লেন নিয়ে কাজ করতেছিলাম। তোমার এগুলো আল্ট্রালাইট প্লেন বলা হয়। এই যে তুমি দেখছো বোধহয় জুলাস যে তৈরি করছে একটা, এটাই না আমাদের হলো তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সন ছিল আর কি, মানে ইউটিউব ভার্সন, আপডেট ভার্সন ইঞ্জিনিয়ারিং করে আর কি। এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম ওই সময়। এটা আমাদের প্রথমের দিকে নাম ছিল যে এরোস্পেস রিসার্চ সেন্টার দিয়ে আর কি বাংলাদেশ। তা পরবর্তীতে তোমার শুরু হয় রকেটটি নিয়ে কাজ শুরু করি। রকেট নিয়ে কাজ যদিও আমি আগে শুরু করি 2012 সালে, মাঝখানে তোমার কোনো একটা কারণে বাদ দিয়ে দেওয়া হয়, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল যেটা ঘটে। আমাদের সবাই ভয় করি এখন পর্যন্ত, যে বাংলাদেশের ক্ষেত্রে যদি রকেট তুমি তৈরি করো এবং রকেটটাতে তুমি যদি ধরো, আমি তো ছাত্র, আমরা তো এখন ইমেচুর বা ছিলাম আর কি, আমার তো সেফটি সিকিউরিটি নলেজ নাই কারো বাংলাদেশে, এবং এই জিনিসটাকে আমি এখনো ভয় করি বাংলাদেশকে নিয়ে। তা ওই সময় আমি রকেট লঞ্চ করছিলাম তোমার ক্যাম্পাসের ছাদ থেকে, এবং সেটা ওই সময় আমাদের মেয়েদের মধ্যে র্যাক চলতেছিল, আমাদের ক্যাম্পাসে ছাত্রছাত্রী আসছিল এবং র্যাক চলতেছিল, র্যাক। তা মেয়েরা ছাদের মধ্যে র্যাক দিচ্ছিল, আমার রকেট হলো মেয়েদের ছাদের উপর দিয়ে যে তোমার বিস্ফোরণ হয়েছিল উপরে। তা ওটা হওয়ার পরবর্তীতে ওরা সবাই চিল্লান দিয়ে উঠছিল, এবং আমি ভয়ে পরে পোস্ট দিয়েছিলাম যে এইভাবে যে উল্কা পড়ছে আকাশ থেকে আর কি। তা এটা নিয়েও স্যারেরা বুঝতেছিল যে এটা কেউ যদি শয়তানি করে থাকে এটা আমি করছি আর কি। তা আমাদেরকে ক্যাম্পাসে বলতো দুষ্কৃতিকারী আর কি, মানে যারা কোনো কথা আইন মানে না আর কি, রুল মানে না। তাই এই কারণে পরবর্তীতে আমি তোমার রকেটটি নিয়ে 2015 সালে বাদ দিয়ে দিই কাজ, এবং রোবোটিক্সে ফুল ঢুকে পড়ি। রোবোটিক্স এবং তোমার প্লেন নিয়ে, তোমার যে আল্ট্রালাইট প্লেন অথবা তোমার এইসব বিষয় নিয়ে আর কি, মানে আকাশে ওটা নিয়ে আমার আগেতেই স্বপ্ন আর কি। যদি স্বপ্নটা পূর্ণ হয়নি, মানে আমি না উঠতে পারলেও এখন যন্ত্রপাতি উঠতেছে, কিন্তু আমি উঠতে পারতেছি না আর কি। তা পরবর্তীতে এই তোমার যখন আমি 2018 সালের দিকে শুরু করি, প্রথমের দিকে বাংলাদেশ এরোস্পেস রিসার্চ সেন্টার দিয়ে, ওই সময় আমার দুটো কোম্পানি ছিল, একটা ওই এরোস্পেস আর একটা ছিল তোমার হলো ইভি, ইলেকট্রিক ভেহিকেল, নাম হলো ইলেকট্রনিক্স দিয়ে, এখনো চার্জ দিলে পাবা, ওয়েবসাইট আছে, একটা গাড়ি আছে আর কি। আমি মানে কার তৈরি করতেছিলাম আর কি, ইভি। তা যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে তো অবশ্যই শর্ট অ্যানালিসিস করতে হয়, জানো তো বোধহয় শর্ট অ্যানালিসিস। তা আমরা শর্ট অ্যানালিসিস করার পর দেখা যায় যে আমার যে টাকা আছে, টাকাতে আমি 2টা প্রজেক্ট চালাতে পারবো না, এবং তখন আমার ওই সময় আবার আমি তোমার আমার প্লেন, আমার দেখবো যে আমার ওয়েবসাইটে দেখবো যেটা প্লেনের ছবি দেওয়া আছে, এবং প্লেন বানানো অর্ধেক বানানো আছে, দেখবা যে প্লেন একটা অর্ধেক বানানো আছে ফ্রেম।
এটা তোমার মোর টাইপেরটা, মানে পরবর্তীতে কাজটা শেষ মানে ইঞ্জিন ডিজিন লাগাই ফেলে উড়ানো যেত আর কি। আর পরবর্তী ইঞ্জিন ডিজিন লাগাইতে পারিনি, আর ওর কোনো মানে সিস্টেম ছিল, কারণ এভিনিউ সিস্টেম আছে, এগুলো আমি চাইলেই একটা মানে ছোটখাটো টিমের পক্ষে একটা শর্ট টাইমে করা সম্ভব না ক্যাম্পাস লেভেলে আর কি। তাও আগাচ্ছিলাম, টাকা শেষ হয়ে যায়। পরবর্তীতে ওই আবার আমি টাকা লন্ডন নিয়ে আসি, লন্ডন নিয়ে এসে ভাবি যে প্লেন বানাতে লাভ নাই, বাংলাদেশের বাজার নেই। এবং ওই সেম টাইপে তোমার এভিয়েন অ্যারোস্পেস কোম্পানি নামে একটা কোম্পানি আছে আমাদের ছোট ভাইয়ের, আগে আমি জানতাম না, ও চীন থেকে বাংলাদেশে মানে ঢুকছিল আর কি, ওর কোম্পানি নিয়ে, চাইনিজ কোম্পানি বাংলাদেশে। তো ও মানে বাংলাদেশে মার্কেটিং করছিল এইভাবে যে বাংলাদেশের প্রথম বিমান মানে ইলেকট্রিক বিমান। তখন আমি দেখলাম যে যেহেতু আরেকজন ইলেকট্রিক বিমান নিয়ে, ও আবার দেখলাম যে তোমার সেনা এয়ারফোর্সের মিটিং এর ছবি দিছে, এবং দেখলাম ওদের তৈরি করা আছে বিমান। আমি ভাবছিলাম তৈরি করা আছে, আসলে তৈরি করা ছিল না। তো ছবি টবি দেখে ভাবছি তৈরি করা ছিল। তখন ভাবলাম যে আমি যে টাকা ঢালতেছি, তা আমি তো তৈরি করে তো বাজার আমার থাকতেছে না তাহলে। তো তখন আমি ভাবলাম যে তাহলে তোমার বাদ মানে প্লেন বাদ, তাহলে আমরা হলো ইভিতে যাই। তারপরে ইভিতেও অ্যানালিসিস করলাম, করার পর ইভি নিয়ে ডিজাইন করলাম, আমার ডিজাইন দেখবো, আমার ওয়েবসাইটে গেলে ডিজাইন পাবা। তা ডিজাইন করে আগানো শুরু করলাম। আগানো শুরু করার পর আমার ব্যাংক লোন নিয়েছিলাম আর কি ইভির জন্য। সেই ব্যাংকটা লোন নেওয়ার পর তখন আমি মোটামুটি একটা কয়েক মাস যাওয়ার পর বুঝতে পারি যে তোমার আমরা যে আগাচ্ছি যেভাবে, এতে দুটা প্রজেক্ট আগাচ্ছিলাম আমরা, মানে দুই এরোস্পেস এবং রকেটের ক্ষেত্রে, এবং এটাই তখন রকেট থেকে আমরা বাদ দিয়ে শুরু করি না, এরোস্পেসের তোমার আল্ট্রালাইট প্লেন বাদ দিয়ে আমি শুরু করি তোমার রকেটটি। এবং রকেটটি যেহেতু আমার আগে ছিল, এক্সপিরিয়েন্স ছিল আর কি। তা আগে তো করছিলাম অমেচুর এটা কি বলা হয়, এটা চকলেট ক্যান্ডি রকেট যেটা বলা হয়, পারসিয়ান মেথড দিয়ে আর কি 2015 সালের দিকে। এখন বোধহয় ছেলেবেলে বাংলাদেশ শুরু করতেছে এগুলো আর কি কেবল। তা ওটা ওই সময় ওটা করছিলাম আর কি। তা করার পরে ভাবলাম যে তাহলে লিকুইড রকেট ইঞ্জিনের ডিজাইন করি এবং কাজ শুরু করি আমরা ওইভাবে লিকুইড রকেট ইঞ্জিন নিয়ে। এবং লিকুইড রকেট ইঞ্জিন বেশি না, আমরা ভাবছিলাম যে 1 কিলো নিউটনের হলেই এনাফ প্রথমের দিকে। আগে তো দরকার নেই, আগে তো শুরু করতে হবে জিরো থেকে, মানে 0 1 2 3 স্টেপ বাই স্টেপ। তা সেখানে শুরু করার পর দেখলাম যে ওই সময় তো আমাদের এতটা মানে আমি আবার আমার ওই 2017 সালে থেকে আমার একটা কোম্পানি ছিল, নাম ছিল এতই সহজ। এটা আমার সফটওয়্যার কোম্পানি ছিল এবং আমরা মোটামুটি মিলিনিয়ার হয়ে গেছিলাম আমার পার্টনার মিলে আর কি। আমার গাড়ি কেনা, আমাদের গাজীপুরে অফিস ছিল, অনেক কিছু আর কি। এই কারণে আমি তখন এদিকে সাহস পাচ্ছিলাম আর কি। তা কোনোভাবে আমাদের কোম্পানিটা ফল করে, আমাদের নিজের মধ্যে ঝামেলা হয়ে আমরা ভেঙে যাই আর কি। আমাদের চারজন ছিলাম, তোমার ফাউন্ডার ছিলাম। আমাদের দুজন ছিলাম আমরা ডেভেলপার, একই আমার ফ্রেন্ড আছে সৌরভ। আর দুজন ছিল তোমার হলো ইয়ের ব্যাকগ্রাউন্ড, তোমার হলো ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং তারা হলো থেকেই কি যেন বলেন বিজনেস না, এটা তোমার হলো আমাদের যেটা সফটওয়্যারটা ছিল, সেই সফটওয়্যারটা ছিল তোমার হলো এটা আমাদের এআই আসার আগের এআই এর ভার্সন আর কি। আমাদের এআই তো আসলে কেমন তোমার আমরা ওই সময় কাজ করতেছিলাম তোমার, এটা হলো তোমার যে কোনো কাপড়ের ক্ষেত্রে তো তোমার হলো একটা ডিজাইন করতে হয় কাপড়টা, তুমি তো শরীরে মাপ দিলে অটোমেটিক জেনারেট করে দেবে তোমার কাপড়ের ডিজাইন, বুঝলা? এবং জেনারেট করে একটা জি কোড তোমার হলো নিটিং মেশিন আছে, সেই নিটিং মেশিনে পাঠাবে, তখন ওই মাপে তোমার সোয়েটার তৈরি হয়ে আসবে অটোমেটিক, কথা বললা? এই সফটওয়্যার তৈরি করেছিলাম আমরা। এবং তোমার আমাদের ওই সময় 7টা বড় যে বায়ার হাউস এইচএম বা যারা আছে বড় বড়, সেই বাইং হাউস আমরা দিছিলাম ওগুলো আর কি। কোনো একটা কর্মে আমার ওটা নিয়ে গল্প আমি পরে বলবো, এটা একটা স্টোরি আছে এবং আমার একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স আছে। যে এক্সপিরিয়েন্সের কারণে পরবর্তীতে আমরা হলো তখন আমি ঠিক করি যে আমি এর মাধ্যমে শিখতে পারি যে শর্ট অ্যানালিসিসটা, এবং তখন আমি ঠিক করি যে আমরা একসাথে মাল্টিপল প্রজেক্ট নিয়ে আগাইতে পারবো না। তার মানে কি, আমাদেরকে হয় গাড়ি নিয়ে আগাইতে হবে, না নিয়ে আগাইতে হবে, রকেট নিয়ে আগাইতে হবে। এবং যখন আমি রকেট ইঞ্জিন ডিজাইন করলাম, রকেট ইঞ্জিন ডিজাইন করে দেখলাম যে রকেট ইঞ্জিন যেটা আমরা করতেছি, এটা করতে গেলাম 50 থেকে 68 তোমার লাখ টাকা লাগতেছে আর কি। মানে তোমার আমার তো রকেট ইঞ্জিন একটা তো মেটাল বডি হলো না, বুঝো নাই? ধরো আমি যদি রিডিজিটাম কুলিং সিস্টেম করি তাহলে ব্যয় বাড়তেছে, আমি যদি অ্যাবলেটিভ কুলিং সিস্টেম করি তাহলে ব্যয় একটা কমতেছে। তারপর হলো আমাদের আবার কি, তুমি দেখবো যে আমাদের বা যারা আমরা ছোট জুনিয়র থাকি, আমাদের একটা ভুল থাকে, আমরা কিন্তু একবারেই তৈমূল্যং হয়ে যায়। তৈমূল্যং ইফেক্টটা বোঝো, তৈমূল্যং ইফেক্ট। আমরা একবারেই মনে করে বড় কিছু করে ফেলবো, কথা বলো নাই? একটা কিছু ছোট ছোট স্টেপ আছে, এটা কিন্তু আমরা ফলো করতে চাই না কখনোই। আমরা ভাবি যে আমরা একটা বিমান বানায় ফেলবো, যেটা করতেছে অনেকেই, আমরা একটা বেশি রকেট বানায় ফেলবো। তা এই সেম কনসেপ্টটা আমারও ছিল আর কি, একবারে করে ফেলবো সবকিছু, এভরিথিং। মানে একটা যে স্টেপ ফলো করতে হবে এটা জানতাম না আর কি। পরবর্তীতে অনেকগুলো আমার স্টার্টআপ প্রায় 9টার মতো স্টার্টআপ ফলো করাবো জানতে পারছি যে আগে এই অ্যানাউন্স করা যাবে না, আমাকে 1 বাই 1 0 1 2 3 4 ভাবে আগাইতে হবে আর কি। তখন আমি ঠিক করলাম যে ওখানটায় যে অ্যানালাইসিস করে দেখলাম যে আমরা যদি লিকুইড রকেট ইঞ্জিনটা করতে যাই, আমার শুধু ইঞ্জিনটাই হবে, তাও যে আমার কাছে ফান্ড আছে সেই ফান্ড থেকে বেরিয়ে কত গুণ, 5 গুণ টাকা লাগবে আমাদের, যে আমি ইন্ডিয়ান ইউনিভার্সিটি টাকা তুলছি, মানে ব্যাঙ্গালোর তুলছি। তবে এত যে টাকা তুলছি, এই টাকা যদি আমার রকেটটা হচ্ছে না, ইঞ্জিন হচ্ছে, আর এটা বাংলাদেশ,
আমি ইঞ্জিন তৈরি করছি, করে বললাম যে আমি একটা রকেট ইঞ্জিন তৈরি করছি, ইঞ্জিন এই যে দেখেন কাজ করে, তারপর কি হবে? সবাই হাসবে, ইঞ্জিন বানাইছে, ইঞ্জিনটা কি করবো? বাংলাদেশ বোঝে না, বাংলাদেশ মূর্খদের দেশ, 74 IQ, ওয়ার্ল্ডের একবার শেষের দিকে আর কি আমরা। তার মানে সবাই হাসি ইয়ে করতো। তখন ভাবলাম যে আমাদের আমার গোলটা কি, রকেটটা দেখানো, যে উই ক্যান মেক এ রকেট উইচ ক্যান ফ্লাই। তখন ঠিক করলাম যে তাহলে আমরা যদি তোমার হলো, এবং এখানে একটা বিষয় আছে, যে কোনো কিছু করার ক্ষেত্রে কয়টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কি তোমার বাজেট, কথা বুঝলা, একটা হলো কি তোমার টিম, একটা হলো টাইম, বুঝলা? ওই টাকা বললে টিটিটি বলা হয়, মানে 3T, যদি তুমি বাজেটে টাকা বলো আর কি। তা তোমার এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো যে তোমার কাছে আরো আর ফিজিবিলিটি তোমাকে অবশ্যই থাকতে হবে, মানে তোমার হলো ক্যাপাসিটি থাকতে হবে, ক্যাপাসিটি টিমের। এখন আমরা তো, আমি যদি এখনই বলি যে আমি নাসার মতন করে একবারে বিশাল কোনো রকেট বানাই ফেলবো, এটা সম্ভব না, ইম্পসিবল। এটা বাংলাদেশে এখনো সম্ভব ছিল না। মানে আমরা আস্তে আস্তে আগাচ্ছি ওই দিকে টেকনোলজির ক্ষেত্রে। এটা আমাদের নিজেদের টেকনোলজি না, এটা বাইরে থেকে নিয়ে আসা আর কি। আমাদের টিমে যারা কাজ করতে বাইরে থেকে আনতেছে টেকনোলজিগুলো আর কি। তা তখন আমি ঠিক করি যে আমার যদি টিম থাকে তাহলে কি হবে। টিমের ধরো আমাদের টিমে কাজ করতেছি, তারা হলো কেবল এসে তোমার পড়ালেখা করতেছে, তারা 2022 বা 21-এর মধ্যে পাশ করে বের হয়ে যাবে। তা আমার হাতে আছে 19 শুরুর দিকে হাতে আছে আমার হলো 2 বা 3 বছর, বড় 2 বছর। আমার যে বাজেট আছে সে বাজেট দিয়ে আমি কয়দিন চলতে পারবো। তারপর আমার যে টাইম, যেটা বললাম, এই টাইমের মধ্যে হবে কিনা, আর ফিজিবিলিটি আমি যে করতেছি আমার এই সবকিছু অ্যাচিভেবল কিনা এই টাইমের মধ্যে। তখন দেখলাম যে আমরা যদি প্লেন না গাই, অ্যাচিভেবল না, টিম ভেঙে যাবে, তার আগেই চলে যাবে সবাই বিদেশ। সেমটাই হয়েছিল আর কি, টিম চলে যাবে বিদেশ। অথবা যদি আমি হলো তোমার হলো ইয়ে করি, ধরো এমন কোনো প্রজেক্ট নেই, ধরো লিকুইড রকেট ইঞ্জিনিয়ার আমি নিলাম, তাহলে কি হবে, আমার করতে করতে টিম থাকবে না, টিমেরও টাইম শেষ হয়ে যাবে, টাকাও শেষ হয়ে যাবে, আমার রকেট দেখাতে পারবো না, তার মানে আমাকেও দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন ঠিক করলাম যে আমরা তাহলে যাই কি সলিডে। সলিড কিন্তু আমরা যতটা সহজ ভাবি, আমরা সবাই ভাবি যে আমি একটা পাইপের মধ্যে ঢুকাইলাম, ঢুকাইয়ে করে মারলাম, উড়ে গেল, জাস্ট খেলনা যেটা বলা হয় টয় রকেট বা অমিচুর রকেট। অবশ্যই এক্ষেত্রে খুবই সহজ এটা, যেটা আমরা 15 সালে করছিলাম। কিন্তু তুমি যখনই ভাববা যে আমি সকল প্যারামিটার ফলো করে কাজ করব, আমার স্পেসিফিক ইম্পালস ধরো 240, যেটা যেমন নাসাগুলো 280 বা 320 পর্যন্ত আছে তোমার সলিডের ক্ষেত্রে সর্বোচ্চ, তো এর উপরে স্পেসিফিক ইম্পালস সম্ভব না। যখন তুমি বলবা যে আমার একটা ইঞ্জিন তৈরি করবো, যে ইঞ্জিনটার স্পেসিফিক ইম্পালস 240 টু 280 মধ্যে হবে, তখনই আসবে তোমার আসল কাহিনীটা। তখনই দেখবে যে বাংলাদেশে করার মতন একটা লোকও পাবা না তুমি, কি বললা? তখন সবাই হারাই গেছে, কারণ এখানে পাইপে তুমি জড়াতে দিলা, তুমি কোনো নিউমেরিক্যাল অ্যানালিসিস করলা না, কথা বলো নাই, তুমি সিমুলেশন করলা না, তুমি ম্যাথল্যাব ইউজ করে তুমি তোমার হলো তোমার এনসিসি করে তুমি কোনো সিমুলেশন করলা না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অবশ্যই সবাইকে জানতে হবে। তো তুমি যদি আবার এই বিষয়গুলো করে যাও সম্পূর্ণ, আমার অনেকবার ব্যয় বেড়ে যাবে। তা এই কারণে যেটা আমরা করতে গেলাম, তখন শুরু করলাম যে আমরা তো শুরু করি ছোট একটা ইঞ্জিন দিয়ে। তোমার নিজে দেখছিলে 22 সালে ছোট একটা ইঞ্জিন করছিলাম, কিন্তু আসলে কিন্তু আমাদের যেটা করছিলাম ওই সময় 4টা রকেট করছিলাম। একটা 400 নিউটনের ইঞ্জিন ছিল, একটা ছিল 1.5 কিলোমিটার ইঞ্জিন। কিন্তু আমরা নিউজের মধ্যে বলছিলাম যে আমরা শুধু 400 নিউটনের ইঞ্জিন নিয়ে কাজ করছি। এটা একটা বলার কাহিনী আছে, কারণ হলো আমার সাথে ওই সময় আরো 60টা টিম কাজ করতেছিল, কথা বললা, বাংলাদেশের মধ্যে। তা এখন কেউ দেশে নাই, সবাই দেশে চলে গেছে। আর যেহেতু 60টা টিম কাজ করতেছে এখানটায়, এখানে যেটা বিষয় আছে, অবশ্যই এখানে অবশ্যই একটা তোমার গেম আছে, আমাদেরকে জিততে হবে গেমে। তারপরে আমি কি বললাম, আমি যদি দেখাই যে আমাদের বড় রকেট তৈরি করে ফেলছি, তার মানে কি সবাই ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদের বিট করার জন্য আমি এবার ওই সময় হিসেব করছিলাম যে আমি যে রকেটটা লঞ্চ করতে যাবো, বা ধরো 21 সালে প্রথমে আমরা ইঞ্জিন টেস্টিং করলাম, করার পর যখন আমি কিন্তু কোনো কিছুই প্রকাশ করিনি আর কি। 22 সালে কোনোভাবে এটা আমাদের মানে রকেটের একটা ছবি ভাইরাল হয়, এবং আমি জানতামই না যে ভাইরাল হয়ে গেছে, কেউ একটা ছেড়ে দিয়েছে, বিয়েতে ভাইরাল হয়ে গেছে। পরের দিন দেখি যে সাংবাদিকদের ভরে গেছে আমাদের ইয়েতে। তা ওটা ভরার পর তো আমরা বুঝি নাই আর কি হবে। তখন আমি বুঝতে পারছিলাম, তখন কি বললাম যে যেহেতু আমাদের লঞ্চ করি নেই, লঞ্চটা করে ভাইরাল হয়ে গেছে, এখন যদি আমি বানাতে জানোই, আমি ধরছিলাম যে আমাদের লঞ্চের পারমিশন ক্ষেত্রে মিনিমাম 1.5 বছর লাগবে, ধরে রাখছি। তার মানে কি আমি যে 1.5 বছর আমার লঞ্চের পারমিশন লাগবে, এখন প্রথমে প্ল্যান ছিল লুকায় লঞ্চ করবো, কথা বলতে নাই, যেহেতু মানে সিক্রেটটা রিভিল হয়ে গেছে, আমি লুকায় লঞ্চ করতে পারতেছি না। তার মানে আমাকে এখন যাইতে হবে পুরো হলো ওয়েতে, কি বলে, মানে তোমার হলো গভর্নমেন্টাল ওয়েতে। গভর্নমেন্টের ওয়েতে গেলে তো আর সম্ভব না, কারণ বাংলাদেশের কোনো রকেট নিয়ে কোনো আইনই নেই। 1800 শতকের দিকে একটা রকেট্রি আইন আছে, যেটা টিপু সুলতানের কারণে তৈরি করেছিল, কি বললা, ওই যে ব্রিটিশরা, সে আইনতে তুমি রকেট উড়াতে পারবে না, রকেট বানাইতে পারবে না, সেই আইনটা বাংলাদেশে এখনো আছে, কথা বললা।
তা এখন তো আমাকে তো অবশ্যই পারমিশন নিতে হবে। তা আমি তো তখন ভাবলাম যে তাহলে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরবর্তীতে শুরু হলো বাংলাদেশে আমাদের আসলে জাননি। বাংলাদেশে তুমি কিছু তৈরি করছো এটা বিষয় না। বিষয় হলো গিয়া তুমি ওটাকে আসলে শুরু হয় কাহিনী তোমার ওটা তৈরি করার পর। এই যে হ্যাসেল তোমার 75+ মিটিং করছে আমি এই রকেট লঞ্চের নিয়ে আর কি। অনেক কাহিনী করা লাগছে। এগুলো কাহিনী বলতে গেলে অনেক কাহিনী হবে। এর মাঝখানে আমাকে তোমার ডিফেন্স সেক্রেটারি ডাকলো, ডাকে বললো যে তুমি কারণ অনুমতি রকেট তৈরি করছো, তুমি দেশ ছেড়ে চলে যাও। অনেক কাহিনী আর কি। তা এখানে যেটা কাহিনী বলতেছিলাম আমি যে আমাদের টিম যে এটা তখন আমরা চুজ করছিলাম যে আমরা কেন লিকুইড পদ্ধতি মানে সলিডটা চুজ করলাম, এই একটা কারণে কিন্তু আমরা এই পর্যন্ত সফল হতে পারছি। কি বুঝলা? এবং আমরা কিন্তু প্রথমেই জানি যে আমরা প্রথমে বড় রকেট বানাবো। আমরা বানাইছিলাম প্রথমে কি ধরো 5 কিলোমিটারের এটা মানে 5 কিলোমিটার তোমার রকেট কি যেন বলে 5 কিলোমিটারের রেঞ্জের রকেট, আর পরবর্তীতে 25 কিলোমিটার রেঞ্জের রকেট। এরকম 4টা রকেট ছিল আমাদের। তা আমরা প্রথমে দেখাচ্ছিলাম যে মানে প্রথমে আমরা একটা রকেট দেখাইছিলাম। আমরা ধরছি যেহেতু 1.5 বছরের মতো টাইম লাগবে আমার হলো সম্পূর্ণ ভাবে পারমিশন পাইতে গেলে, তা আমি এই জন্য দেখাচ্ছিলাম ছোট রকেট, যাতে অন্য কেউ যদি আমাদের বিট করতে যায়, বিট করতে করতে আমাদের 8টা রকেট বানানো আসি বড়। সে যখন আমাদের বিট করে ছোটটা বানাবে তখন দেখবে যে আমাদের বড় রকেট আছে। কথা বলতো নাই? এইভাবেই বিজনেস থিঙ্কিং করে আর কি আগানো। এবং পরবর্তীতে তো জানোই তোমার আমার যে টিম যারা আছে তার 22 সালে মোটামুটি যখন রকেট লঞ্চ করতে দিল না আমাদের, আমি প্রায় তোমার বিভিন্নভাবে এরোস্পেস ইউনিভার্সিটি থেকে শুরু করে এসপারসো, তারপর তোমার ডিফেন্স মিনিস্ট্রি সবার সাথে মিটিং করলাম। 70+ মিটিং শেষে মোটামুটি ফলাফল যেটা আসলো যে তারা আমাকে লঞ্চ করতে দিবে না, এবং তারা আমাকে বলছিল একজন যে বঙ্গবন্ধু নাম দিতে হবে আর কি, তাহলে লঞ্চ করে দেবে তারা, মানে একটা ইউনিভার্সিটি। অনেক কাহিনী, অনেক কাহিনী, মানে কি আর বলবো, এর সংক্ষেপে বললে শেষ করা সম্ভব না। পরবর্তীতে তোমার হলো 2022-এর দিকে তোমার রকেটটি চ্যালেঞ্জ আয়োজন করে, এবং সবচেয়ে মজার বিষয় যে 2000 এই রকেট চ্যালেঞ্জের আয়োজন করে সেটাও ড্রাফট আমি করে রেখে আসছিলাম আইসিটি মন্ত্রণালয়। সেটা কি করছিল, আমার ড্রাফটটাকে তারা মানে তাদের নামে চালাই দিচ্ছে, এবং আমি জানি না যে আমি আমার ড্রাফটটা তারা মানে রকেট চ্যালেঞ্জ আয়োজন করে ফেলছে। আমার প্ল্যান ছিল যে আগে রকেটটি যারা মানে বানাচ্ছে তাদেরকে ফান্ডিং করার পরবর্তীতে যখন একটা ইকোসিস্টেম বিল্ড আপ হবে তখন যে আমি রকেট চ্যালেঞ্জ আয়োজন করবো, তাই না? তুমি যদি রকেট না উড়াইতে পারো সেই রকেট চ্যালেঞ্জ তোমার কি হবে? তা হাস্যকর ভাবে ওরা ওই রকেট আয়োজন করলো আইডিয়ার উপর। তা আমরা সাবমিট করলাম। প্রথমের দিকে সাবমিট করতেছিলাম, আমার ইমেল নিচ্ছিল না, এবং আমার সাথে একটু ঝামেলা ছিল, এবং পরবর্তীতে আমি অন্য ইমেল দিয়ে অ্যাপ্লাই করার পর সেখানের মধ্যে আবার আমাকে একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি আমাকে বলে যে নাহিয়ান তোমাকে আমরা জেতাবো রকেট চ্যালেঞ্জে, এই অফার দেয়, দিয়ে বলে তোমার যে টাকা, তুমি যে রকেট চ্যালেঞ্জে টাকা জিতবা সেই টাকাটা আমাদের ক্যাম্পাসে দিয়ে দেবা, এবং তোমাকে মাসে মাসে আমরা 20,000 টাকা করে দেবো, কি জন্য বলে বেতন দেবো। আমি বলছি যে আপনাদের হিসাব আপনারা রেখে দেন, আমি বের হয়ে আসছিলাম আর কি ওখান থেকে। আচ্ছা। এবং আমি যে রকেট চ্যালেঞ্জ জিতবো আমি কল্পনা করিনি আর কি। এবং ওই রকেট চ্যালেঞ্জ জিতলাম ওই সময় 50 মানে 15,000 টাকা। এবং পরবর্তীতে তো জানোই বাংলাদেশে টাকা কেমনে দেওয়া হয়, মাস যায় কোনো খবর নাই, কিচ্ছু নাই। এবং 2000 যখন 1 বছর প্রায় হয়ে গেছে আমাদের অপেক্ষার, তখন আমি ভাবলাম যে আর মানে ওখানে আবার একটা কাহিনী আছে। বাহির থেকে একজন লোক আসছিল, যে আবার মানে আমি বলবো না তাদের নাম, তারা মূলত আমার লাইফটা পুরো হেল্প করে ফেলেছে। ওই লোকটা, তারা আসছিল ধান্দা করতে বাংলাদেশের মধ্যে, তারাও নাকি এরোস্পেস ইকোসিস্টেম তৈরি করবে। আমি তোমরা বুঝতে পারতেছো কার কথা বলতেছে। এবং পরবর্তীতে সে ওই আমাদের যে ল্যাবের জন্য টাকা দেওয়ার কথা ছিল 1 কোটি টাকা, সেই টাকাটা সে তার নামে নিয়ে ফেলছিল আর কি। এবং সে এবং আমার একটা ক্যাম্পাস মিলে আমাকে রকেট লঞ্চ করতে দিবে না, এটা আমাকে তারা ওপেনলি বলছিল যে তোমাকে রকেট করতে দেওয়া হবে না। এবং তখন আমি রাগ করে তোমার 23 সালের ফেব্রুয়ারি 7 তারিখে একটা খেলনা রকেট, আমরা মেইন রকেটেরও না, আমাদের খেলনা রকেট ছিল একটা পুটি মাছ নাম দিয়ে, জাস্ট এটা রকেট আমরা লঞ্চ করে দিই। এবং লঞ্চ করার পর তুমি বিশ্বাস করবো না, আমার 150 মতন তোমার হলো কল আসছে, আমার হলো বিভিন্ন মন্ত্রণালয়, পিএম অফিস, সব জায়গাতে বলে তুমি রকেট কার ইয়েতে লঞ্চ করছো এবং তোমার রকেট ভিডিও করে দাও, ডিলিট করে দাও। এবং আমার আইসিটি মন্ত্রণালয় থেকে আমাকে কল দিয়ে বলছে তুমি যে জিতছো, তুমি যে আমাদের কথা না শুনে লঞ্চ করছো, তোমাকে ইয়ের থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কি জন্য বলে তোমার রকেট ইয়ে থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কথা বলছো নাই, মানে তুমি যে টাকা পাইছো সেখানে বাদ দিয়ে দেওয়া হবে। আমি বললাম যে তো আপনাদের সাথে আমার এখনো তো ডিল সাইন হয় নাই, যেহেতু ডিল সাইন হয়নি তার মানে আমি আপনাদের ইয়েতে পড়তেছি না। পরবর্তীতে তোমার হলো তারপরে রকেটের কাজ শুরু হলো, মানে আমরা ওই লঞ্চ করার পরবর্তীতে আমাকে মোটামুটি কেস দেওয়ার মতন অবস্থা হয়ে গেল। একটা আমি বলবো না, একটা প্রতিষ্ঠান থেকে আমাকে কেসের হুমকি দেওয়া হয়, এবং তারা কেসের ফাইলিংও করতে গেছিল আর কি। পরবর্তীতে আমি সেনাপ্রধানের সাথে আমার কানেকশন ছিল, এবং সিজিএস স্যার হাকিম স্যার, তাকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললাম স্যার আমি লঞ্চ করে ফেলছি। বলছি গুড, হ্যাঁ লঞ্চ করে ফেলছি, ওকে সমস্যা নেই। পরে আমি বললাম স্যার আমার এই সমস্যা, আমাকে
সেভ করতে হবে। তখন স্যার আমাকে বললো সমস্যা নেই, তোমাকে কিছু করবে না। তখন মনে হয় উনি এটা কিছু করছেন, এই কারণে আর পরবর্তীতে আমাকে কেউ হ্যারাস করেনি আর কি। এবং পরবর্তীতে হ্যারাসটা বন্ধ হয়ে গেল এবং আমি আস্তে আস্তে আরো তোমার যেহেতু রকেট চ্যালেঞ্জে জিতলাম, আমরা ওই সময় রকেট তৈরি করলাম আরো। তখন আমি কি করলাম যে বললাম যে আমি রকেট চ্যালেঞ্জে যেহেতু আমার 50 লাখ টাকা জিতলাম, আমার প্ল্যান ছিল যে একটা 25 কিলোমিটার রেঞ্জের রকেট বানানো আর কি, বড় রেঞ্জের আর কি। তখন আমাকে একটা রকেটের কমিটি বানানো হলো বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে নিয়ে। তারা বললো নাহিয়ান, না তুমি এত বড় রকেট বানাইতে পারবা না, তোমাকে বানাইতে হবে তোমার হলো মানে যত ছোট বানাইতে পারো। আমি বললাম যে স্যার আমাকে টাকা দেওয়া হচ্ছে, আমি চাচ্ছি যে আমি 4-5টা ছোট ছোট রকেট বানাই, একটা রকেট বানাই। আর আমাকে যেহেতু টাকা দেওয়া হচ্ছে, তার মানে কি আমার তো অবশ্যই যদি আমি টাকাটা পাই, আমার অফিস এখানে ভাড়া আছে, আমার তো ছেলেবেলে কাজ করবে, তাদের তোমার খাওয়াইতে হবে। যদিও অনেক সবাই হলো আমাদের মানে আমরা ব্যাগের খাটাচ্ছি, কেউ কোনো বেতন দিচ্ছি না, তাও তো আমার তো একটা অফিসিয়াল কস্টিং আছে, যে কস্টিং দিয়ে আমার বাড়ি ভাড়া নিয়ে ল্যাব ভাড়া নিয়ে কাজটা করতে হবে। এবং তারপরে কি হলো, আমি এই প্রজেক্ট ছিল 1 বছরই, কিন্তু তোমার 2024 সাল পর্যন্ত আর কি। পরবর্তী যেটা হলো যে 2024 সালে ভাবছিলাম যে 2024 সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, আমাদের তো সব মোটামুটি আমরা অক্টোবরের মধ্যে শেষ করে ফেলছি আমাদের কাজ রকেট। এবং আমাদেরকে বারবার করে যেটা করা হচ্ছিল যে তোমার একটা মজার কাহিনী বলি। তা যারা রকেট কমিটির মধ্যে ছিল, যে টিচারেরা, তারা আমাদেরকে বললো যে তোমাদের সকল ডাটা এবং রকেটের ডিজাইন সাবমিট করতে হবে। প্রথমে থেকে আমি না বলছি, আমি বলছি কেন আমি রকেটের ডিজাইন সাবমিট করবো? আপনারা ইউনিভার্সিটি টিচার, আপনারা যদি ইউনিভার্সিটির ছাত্রদের দিয়ে দেন আগেই, তখন আমি কি করবো বলেন? এবং এইভাবে অনেক আমি মানে ব্যাক এন্ড পুশ, প্রতি মাসে একটা মিটিং হয়েছে, মিটিং এর মধ্যে আমি জমা দিয়েছি তোমার হলো আমাদের রিপোর্ট দেওয়ার পর ওরা গ্রামার ভুল ধরে বলে তুমি পরের মাসে আবার রিপোর্ট জমা দাও। এইভাবে রিপোর্ট জমা দিতে লাস্টে আমি রেখে কি করলাম, তোমার হলো নাসার একটা রিপোর্ট আছে, সেটা আমি মোটামুটি কাছাকাছি কপি করে জমা দিয়ে আসছি। এবং সবচেয়ে মজার বিষয়, এটা 23 ডিসেম্বরে সেটার মধ্যে ভুল ধরা হয়েছিল। কি বুঝলা? ইচ্ছাকৃত। সব ইচ্ছাকৃত ভাবে। তখন আমি খেপে গেছিলাম আর কি কোনোভাবে, এবং খেপে যাওয়ার পর আমি ওই সময় মন্ত্রী স্যারকে আমি ফোন দিয়েছিলাম। এবং পরবর্তীতে ওখান থেকে তারা ফোন দিয়ে একদিন টিচার বলছে না, হ্যাঁ আমরাই তো, এবং যা আবার হয়েছে ভুলে যাও, চলো আমরা আবার করি। তখন 2024 সালের নির্বাচন যে হয়ে গেল, নির্বাচনের পরবর্তীতে তোমার হলো ফেব্রুয়ারির 5 তারিখের দিকে তারা হলো আসলো ইয়েতে আমার অফিসে, রকেটের ইয়েতে ইনস্টিটিউশন করতে। আমি ছবি আছে দেবা আমার অফিসের ইয়ে থেকে ছবি আছে, যে ইয়ের থেকে বিভিন্ন বাহিনী থেকে টিচার আছে আমার করতেছে রকেট। তারা সবগুলো সম্পূর্ণভাবে চেক করে সকল ডাটা দিয়ে ইঞ্জিন টেস্টিং, আমাদের কিন্তু চুক্তি নীতি ইঞ্জিন টেস্টিং করার কথা ছিল না। একটা ইঞ্জিন টেস্টিং করতে অনেক টাকা নষ্ট হয়, সে বললাম ইঞ্জিন টেস্টিং করতেই হবে, তো তাদের সাথে ইঞ্জিন টেস্টিং করলাম, টাকা নষ্ট করলাম। করার পর সে বললো যে নাহিয়ান সমস্যা নেই, 24 সালের মার্চ মাসে তোমাকে লঞ্চ করতে দেওয়া হবে। ওই যে 24 সালের মার্চ মাসে তারা গেল, এই পর্যন্ত তারা এই পর্যন্ত কেউ একটা ইমেল দেয়নি। আমি বারবার ইমেল দিচ্ছি স্যার, পরবর্তী কি এই পর্যন্ত একটা ইমেলের অ্যান্সার আসেনি। কি বুঝলা? কারণ ভবিষ্যতে আমি জানি এটা নিয়ে কথা উঠবে যে কেন আইসিটি মন্ত্রণালয়ের সাথে কাজ করেও নাহিয়ান রকেট লঞ্চ করতে পারেনি, কারণ আমাকে লঞ্চ করতে দেওয়া হয় নাই। কথা বুঝলা? আমি ওপেনলি বলতেছি, এখন জানি আমার পিছনে লেগে গেছে অনেকেই, তারা এখন আমার কিছু দিতে পারবে না। আমি তাদের রেঞ্জের বাইরে, আমি রেঞ্জের বাইরে চলে গেছি, আমরা কথা বলতে নাই, তারা এখন কিছু করবে, সে করার মতো তার ক্ষমতা নেই, আমি জানি এই কারণে বলতেছি আজকের কথা আর কি। এবং পরবর্তী ওই 2022 সালের দিকে আমি বললাম না যে আমি যে তোমার ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমি বসছিলাম, এখানে আমাকে 4 ঘন্টা ধরে র্যাক দেওয়া হয়েছিল। র্যাক দেওয়ার পর এবং এখানে বলছে তুমি কার অনুমতি রকেট তৈরি করছো। আমাকে তোমার 23 ডিসেম্বরের 22 ডিসেম্বর পর্যন্ত টাইম লাইন দিয়েছিল যে তুমি দেশে চলে যাবা, আমাদের রকেটের দরকার নেই। কথা বললা? কিন্তু পরবর্তীতে তোমার হলো ওই ইয়েটা লিক হয়ে যায়। লিক হওয়ার পর আমাকে সেনাপ্রধান ডাকে, তখন আমি সেনাপ্রধানকে দেখা করি। দেখা করার পর সে আমাকে বলে, তখন সিরিয়াস ছিল, চিফ জেনারেল স্টাফ ছিল তোমার হাকিম স্যার, উনি বলে নাহিয়ান তোমাকে দেশে দরকার আছে, তুমি দেশে থেকে যাও, তোমাকে সকল সিকিউরিটি আমরা দেবো। এবং তার কথার কারণে আমি দেশে থাকি আর কি। এবং ওই সময় আমি কাহিনী বলবো, তোমার হলো আমার যে স্পষ্ট তোমার ওই সময় সচিব ছিলেন তোমার হলো মাহবুব আলী স্যার আর কি। তো উনি আমাকে সন্তানের মধ্যে দেখতে দেন, উনি বারবার তো আমাকে বিভিন্ন উনি মোটামুটি মিটিং এর ব্যবস্থা করতেন আর কি, এবং উনি নিয়ে যেতেন মিটিং এ। এবং উনি ওই সময় ওই মিটিং এর সময় আমার পক্ষে নেওয়ার কারণে ওনাকে শোকজ করা হয়েছিল আর কি। কথা বুঝলা? এবং উনি অল টাইম চেষ্টা করছে যাতে দেশের মধ্যে কিছু হয়। উনি আমাকে বলছেন নাহিয়ান, এই যে তুমি চেষ্টা করতেছো, তুমি যদি দেশ ছেড়ে চলে যাও, এটা তোমার এক্সাম্পল হয়ে যাবে, এবং এমন একটা এক্সাম্পল হবে যে এক্সাম্পলের কারণে পরবর্তীতে কেউ এটা করার সাহস পাবে না।
তোমাকে এখানে তুমি যদি দেশে চলে যাও আমি তুমি আটকাবো না, তোমাকে এখানে রকেটটা লঞ্চ করে তুমি দেশে চলে যাও, বুঝলা? তার কথার কারণে আমি আর যাইনি মানে দেশে, তার কথা এবং তোমার সেনাবাহিনী ওই সময় সিরিয়াস এর কারণে যে আচ্ছা আমি যদি চলে যাই তাহলে পরবর্তীতে কেউ করে সাহস পাবে না, এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে যাবে, সবাই এটা একটা কশনারি টেল হিসেবে বলবে, কথা বুঝলা? এবং আমি এটা থেকে যাই, এবং থেকে যাওয়ার পরবর্তীতে মোটামুটি তোমার তো গেলই 22-24-এর মধ্যে আবার গণ অভ্যুত্থান হলো, হওয়ার পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নাই, কেউ আমাদের খোঁজ খবর দিচ্ছে না। তার মানে কি আমাদের প্রজেক্ট ছিল 1 বছরের, কিন্তু আমরা কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে আমাদের, তারা প্রজেক্ট তো আর লঞ্চ করতে দেয়নি, আমার যে মোটামুটি ফান্ডিং ছিল সব ফান্ড আমরা রকেট তৈরি করে শেষ করে ফেলছি, পরবর্তীতে আমাদেরকে তারা মানে ফেলা রাখতে ভাবে যে আমরা ডাইভার্ট হয়ে মানে আমাদের কমে ডেট হয়ে যায় আর কি, তারা আর কোনো এই পর্যন্ত খোঁজ খবর নেয়নি আর কি। আমাদের তো কোম্পানি বেঁচে আছি কিনা, আমরা বেঁচে আছি কিনা মরে গেছি, আমাদের কোম্পানি এখনো ঠিক আছে কিনা সেটা তারা খোঁজ খবর নেয়নি, কি বুঝলা এই অবস্থা। এবং অদূর ভবিষ্যতে আমি জানি এটা নিয়ে কথা উঠবে, এই কারণে আছে বলা এগুলো যে মানে ক্লিয়ার করো জনগণের কাছে যে আমরা আমাদের চেষ্টা করছি কিন্তু আমাদের কিছু করতে দেওয়া হয় নাই। এবং পরবর্তীতে তোমার 23-এর দিকে মোটামুটি আমার কোম্পানি কিন্তু 23-24-এর দিকে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল, সেপ্টেম্বরের তোমার জুলাইয়ের পরবর্তীতে আমার ব্যাংকরাপ্ট, আমার কোম্পানির অফিসের কোনো টাকা নাই দেওয়ার মতো, আমার টিম ভেঙে গেছে, টিম ভেঙে চলে গেছে। এবং 22 সালে যখন আমার তোমার যে বললাম যে আমাকে যখন দেশ থেকে চলে যাওয়ার জন্য বলে আর কি, মিটিংয়ে আমার সাথে তোমার রিজুনেবল ছেলে ছিল, ও ওখান থেকে এসে সেই মিটিং থেকে এসে ও চলে গেছে চীনে। এবং আমার টিমের প্রায় অনেকজন 8-9 জন তোমার চলে গেছে ইউএসএ আর কি, তোমার ইউরোপ ইউএসএ, তারা বুঝতে পারছে কিছু সম্ভব না, কিন্তু আমি কিন্তু থেকে গেছিলাম দেশে, কারণ আমি চাচ্ছিলাম যে আমি যদি চলে যাই তাহলে কি হবে, এটা আর কোনোদিন রকেট নিয়ে আগাবে না। এবং আজকে সবচেয়ে খুশির বিষয় এটাই যে স্পষ্ট কিন্তু রকেট নিয়ে ফিজিবিলিটি স্টাডি করতেছে এবং আমাদের দেশে রকেট তৈরি হবে। আমাকে জানি যে যাতে আমাকে মনে রাখবে না, কিন্তু আমি যে কি পরিমাণ পুশ করছি এবং আমার এই পুশের কারণেই আজকে এই জিনিসটা এই পর্যন্ত আসছে আর কি, রকেট নিয়ে এখন মোটামুটি বাংলাদেশে কাজ শুরু হচ্ছে। এখন জিনিসটা তো যদিও জেলাসির মাধ্যমে, কারণ যেহেতু একটা কোম্পানি, বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানি এখন স্পেসের রকেট তৈরি করে ফেলছে, বুঝলা? কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান কিছু করতে পারতেছে না, এটা অবশ্যই একটা আমাদের লাগতে পারে, বুঝলো নাই? এই একটা কারণে তারা মনে হয় চাগাচ্ছে, আমাদের মনে হয় যে বাংলাদেশ যেহেতু এটা একটা কোম্পানি করতে পারে তাহলে আমরা করতে পারবো না জন্য। আর তো যদিও এটা পজিটিভ, এখন হলো 2023-24 সালে ব্যাংকরাপ্ট হয়ে যায়, কেউ আগে আসা নেই, কোনো বন্ধু বান্ধব আগে আসা নেই। পরবর্তীতে আমি এটা আবার ডিফেন্সের একটা কাজ পাই, এবং সেই ডিফেন্সের কাজটা তোমার আমি পাই তোমার হলো আমি বোধহয় 24-এর মে মাসে, তখন সেনাবাহিনী সিরিয়াস ছিলেন, তোমার ওয়াকের জামান স্যার ছিলেন আর কি, তার সাথে দেখা করি, উনি আমাকে একটা কাজ দেন ড্রোনের কাজ আর কি, এবং ড্রোনের কাজটা কাজ শুরু করি এবং ওই জুলাই শুরু হয়ে যায়, জুলাই শুরু হওয়ার পর আবার কাজটা শেষ ওখান থেকে। যে জেনারেল আন্ডারে ছিলাম সে জেনারেল সবকিছু চেঞ্জ হয়ে যায়, বুঝলেন, এভরি চেঞ্জ হয়ে যায়। এবং আমার ওই মোটামুটি তোমার 24-এর ভিতরে আমার দুবার ব্যাংকের অবস্থা হয়েছিল 24-এই। একটা হলো তোমার মার্চ মাসের পর, আমরা তো ধরে নিয়েছিলাম যে মাসে লঞ্চ হয়ে যাবেন, লঞ্চ হয়ে গেলে তো সবাই জানতে পারবে, আমরা আরো ইনভেস্টমেন্ট নেবো আর কি, কিন্তু এটা হয়নি। লঞ্চ না করে আমার হাতে বাইরের মানে আমার অফিসের ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। আবার যখন আমি তোমার হলো কাজটা নিলাম, কাজটা নেওয়ার পরবর্তীতে মোটামুটি আমি আবার একটা মানে আমাদের লাইফলাইন ফিরে আসলো, ততদিনে আমাদের টিম ভেঙে গেছে। এবং 24 সেপ্টেম্বর দিকে আমাদের টিমে আমরা ছিলাম হলো আমি, আমার ম্যানেজার, আর কেউ ছিল না আর কি, মানে আমার টিম আর কেউ নেই, জিরো। মানে এই যে আমাদের তোমার 18 সাল থেকে কাজ করে আসলাম, এবারে প্রথম আমি মানে ফুল টিম মিলে আমরা 2 জন ছিলাম আর কি। পরবর্তীতে তোমার হলো এই 24-এর শেষের দিকে আসে আরো কয়েকজন টিমে জয়েন করে, এবং আস্তে আস্তে আবার আমার টিম, আমি তোমার বিদ্রোহী প্রজেক্টে কাজ করতেছিলাম ওই সময়। এবং ওই বিদ্রোহী প্রজেক্টে কাজ করতে করতে তোমার জানো 25 সালে আমাদের বিদ্রোহী প্রজেক্টে কাজ শেষ করি, এবং তখন আবার আমার টিম বড় হয়ে যায়, বিশাল বড় টিম হয়ে যায়, তখন আমরা 50 জন টিম হয়ে যায়। তখন আমি ফোকাস করি যে দেশের মধ্যে টিম নিবো না, ফুল ফোকাস দিই আমি দেশের বাইরে। এবং দেশের বাইরে যে ছেলেপিলারা এত কাজ করে, কথা বুঝলা, আমরা কি করি, আমরা ধরো তুমি একটা আইডিয়া নিয়ে আসছো, মনে করো আমরা কি করি, আমরা হলো ভাবি যে ওই আইডিয়া নিয়ে আসছে, ওর সাথে আমি কাজ করলে ওর ভাগ আমাকে কেন কোম্পানি দিতে হবে এত পার্সেন্ট বা তত পার্সেন্ট, কথা বুঝলা? কোনো কাজ করবো না আমরা, কিন্তু আমার শেয়ার নেই আমরাই করবো। কিন্তু বিদেশে কি হয়, আইডিয়া নিয়ে আসছো, সবাই ভাবে আচ্ছা আইডিয়া নিয়ে আসছে ওর আইডিয়া, তাহলে আমরা কাজ করি, যদি কোম্পানিটা দাঁড়ায় যায় তাহলে আমরাও তো অবশ্যই কিছুটা পাবো ওখান থেকে, এবং আমরা জব তৈরি হলো, জব ক্রিয়েট হলো। তুমি আমার হলো জব সবার পিছনে দৌড়ে সবার পিছনে দৌড়ে জব নেওয়ার থেকে আমি যদি নিজের জব নিজে ক্রিয়েট করতে পারি কারোর সাথে একত্র হয়ে, এটা বেটার না? বাংলাদেশে কিন্তু সেটা হয় না। আমি যে কাজ করতে তার মানে আমার একটা শেয়ার আছে কোনটায়, এটা ভাবা শুরু করি। এবং এইটার কারণেই কোনো একটা স্টার্টআপও দাঁড়াতে পারে না বাংলাদেশ। কারণ কি, সবাই তার ফাউন্ডারকে হেল্প করা বাদ দিয়ে সবাই ভাবে যে আমার শেয়ার কোনটা কত, আমি কেন ও দেখা যাবে যে তুমি যদি ওদেরকে টিমে নেও,
তোমার তো বোধহয় আগাচ্ছই, তোমার জানো এই বিষয়গুলো। তুমি যখন টিমে নেবা দেখবা যে টিমে আছে সবাই দেখবা যে ছবি তোলার ক্ষেত্রে সবাই দৌড়ে আসবে, সবাই আগে। যে তুমি কাজ দেখবা, কাজ শুরু হবে দেখবে লোক নেই আর। একদম সেম কাহিনী আমাদের টিমে শুরুতে যারা ছিল সবাই ওদের ছিল এই ছবি তোলার জন্য আর কি, আমাদের মনে হয়। যেহেতু আমার আমার যখন সুদিন ছিল সবাই ছিল, যেই আমি পড়েছি মানে সমস্যায় সে আর কেউ নাই, নোবডি। কি বললাম, এক একজন এক এক মানে, যদিও তাদের রিজন ভ্যালিড, আমি তাদের স্বপ্ন দেখাইছিলাম যে আমরা 24 সালের মধ্যে মার্চের মধ্যে লঞ্চ করতে পারবো। এখন এটা তো আমার হাতে নাই লঞ্চিংটা, কি বুঝলা। আর যেহেতু আমি গভর্নমেন্ট ফান্ড নিয়ে কাজ করতেছিলাম, আমি তো নিজেদের লঞ্চ করে লাভ নাই এটা আমার। আমি যদি নিজেদের লঞ্চও করি পরবর্তীতে আমার ধরো আমি এটা এখন আমি চাই না লঞ্চ করতে পারি, লঞ্চ করলাম একটা, লঞ্চ করার পর আমাকে কি করতে হবে, নিজের টাকা ভরাই দিয়ে ওদেরকে আবার যদি ওরা বলে নাহিয়ান তোমাকে লঞ্চ করার পারমিশন দিলাম, তাদের আমার নিজের পকেটটা ভরাইতে আবার লঞ্চ করে দিতে হবে তাদের জন্য, কি বুঝলা। আমরা একটা জিনিস আমার দুবার করা লাগতেছে, তা আমি কেন লঞ্চ করতে যাবো নিজের ইয়ে করে সিস্টেম করে। তা আমি এই কারণে আমরা লঞ্চ করে নিই আর কি। আমাদের রোগগুলো পড়ে আছে, রোগগুলো মোটামুটি রোগগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো। আর তোমার তোমার সার্কিট পড়ে আছে 3 বছর ধরে, এগুলো কাজ করবে কিনা কে জানে, সফটওয়্যার যে কই গেছে এরা আমরা নিজে জানি। আমরা এখন সবকিছু পুরো ধুলে পড়ে গেছে আর কি, ওবে রেখে দিচ্ছি আমরা। আর মানে আর কাহিনী তো অনেক, কোনটা বলবো, এটা বললাম, এটা সংক্ষেপে বললাম আর কি। আসলে এর পরবর্তীতে তোমার বিদ্যুৎ রকেটে কাজ করলাম আমরা, কাজ করে মোটামুটি বিদ্যুৎ রকেট শেষ করার পর এখন পর্যন্ত আমরা ওই যে গেছিলাম আমরা তোমার শিশু উপদেষ্টাদের কাছে, তারা বলছে তারাও রকেট নিয়ে কোনো আমাদের হেল্প করে নাই। এখন আবার আসলো তোমার যে আমাদের নতুন সরকার, দেখি তাদের দিয়ে সাথে আমি বসবো এবং বসার পর উনি কি বলেন আর কি। ভাই উনি মোটামুটি আমি আশাবাদী যে উনি অবশ্যই, যেহেতু উনি ইংল্যান্ড থেকে আসছেন, উনি সব দেখে আসছেন, তা উনি অবশ্যই এটা বুঝবেন যে আমাদের এটা দরকার। আর এক্ষেত্রে যদি বাংলাদেশে বেশি একটা ঝামেলা করে আমার সমস্যা নেই, আমার তুরস্ক, ইউএসএ, সিঙ্গাপুর, জাপান বিভিন্ন জায়গার মধ্যে আমরা অফিস খুলতেছি আর কি বাংলাদেশ থেকে। আর যেহেতু আমার কোম্পানি একটা দুটো না, অনেক আরো কোম্পানি আছে, আমার ডিফেন্স কোম্পানি আছে, আমার হলো ইয়ের কোম্পানি আছে তোমার, এখন আরো ডিফেন্সের পাশে আমাদের অন্যান্য সফটওয়্যার বেস কোম্পানি আছে, এআই কোম্পানি আছে, তারপর হলো অনেক কোম্পানি আছে এখন মোটামুটি। তা আমাদের কিছু যায় আসে না, আমাদের যদি মনে করে যে আমাদের লাগবে না, আমরা চলে যাবো, ডাজন্ট ম্যাটার। দেশকে ভালোবাসবো বিদেশ থেকে আর কি, কথা বলো নাই। ভাই যদি বলতে হয় বর্তমানে ধূমকেতু এক্স কি পর্যায়ে আছে, বা বর্তমানে আপনি এটা নিয়ে আশাবাদী কিনা, কতটুকু আশাবাদী? আমি যেটা বলবো, ধূমকেতু এক্স এখন মোটামুটি আমার জীবনের সর্বোচ্চ ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত আর কি। যদি কষ্ট করা লাগতেছে আমাদের টিম নিয়ে ইয়ে করার ক্ষেত্রে, অনেক বুঝতে পারতেছো তো, যদি ফান্ডিং খুবই কম থাকে আর কি। আমাদের নিজেদের ফান্ডিং নিজেরা, আমাদের বিভিন্ন একটা কোম্পানি আছে টেক ধূমকেতু এক্স, এটার মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানির কামলা খেতে দিই, মানে আইটি ডিভাইস R&D করে দিই, সেটাতে যে টাকা আছে সেটা আমাদের এই কোম্পানি চালায় ধূমকেতু এক্স। তাই এই কারণেই আমরা মানে এক কথা আমরা সেলফ রিলায়েন্স জন্য এখনো টিকে আছি, কি বললা। যদি আমরা হলো সরকারের ভাষা বই থাকতাম তাহলে মোটামুটি শেষ। আমি বিদেশে এখন মাস্টার্স করতেছি বা পিএইচডি করতেছি আর কি, আর বাংলাদেশে লিখতেছি আর কি, মানে যে বাংলাদেশ বালা না খারাপ টারাপ বলো এগুলোই। ভাইয়া আপনি বললেন আপনি অনেক রকম চ্যালেঞ্জ ফেস করছেন, এন্ড আমাদের এখনো কোনো ইকোসিস্টেম বিল্ড হয়নি। আপনার কি মনে হয় আমাদের আগামী 10 বছরের মধ্যে কোনো একটা ইকোসিস্টেম বিল্ড হবে বা সিস্টেম চেঞ্জ হবে আমাদের? সিস্টেম চেঞ্জ হবে না, তবে হলো ইউএস এর মধ্যে একটা কাজ করে, আমেরিকার মধ্যে যেটা কাজ করে, ওরা যে কোনো নতুন জিনিস আবিষ্কার হয়ে গেলে বা নতুন একটা জিনিস আসলে ওরা কি করে, ওটা ওপেন করে দেয়। তা ওপেন করলে কি হয়, তখন সেটা সবাই করা শুরু করে দেয়, কথা বলো না। যখন সবাই করা শুরু করে দেয় তখন সেটাতে আইন বানাতে বাধ্য হয়। যেমন দেখবে ড্রোনটা, বাংলাদেশে কিন্তু ড্রোন নিয়ে কোনো আইন ছিল না। যখন সবাই মানে কোম্পানিরা বিভিন্ন যে সেলসম্যান আছে তারা দোকানদাররা, তারা কেন ড্রোন এনে লুকায় ড্রোন এনে বেচা শুরু করে দিল, দেখা গেল সবার হাতে ড্রোন, তখন কিন্তু সরকার বাধ্য হলো ট্রেনে ইয়ে করতে। এখন আমরা সেম ফর্মুলা আগাচ্ছি, ইতিমধ্যে দেখবো অনেকেই রকেট নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, খেলনা রকেট নিয়ে। যদিও অনেক বাচ্চা বদল বানাচ্ছে যারা হলো খেলনা দু একটা রকেট উড়াই বলতেছে মিছিল বানিয়ে ফেলছি, ওই বানিয়ে ফেলছি, এটা থাকবেই। এটা তাতে মানে জ্ঞানের মানে ইয়ের সীমাবদ্ধতার জন্য তারা এটা বলে আর কি। এটা নিয়ে আমি মাঝে মধ্যে ক্রিটিসিজম পোস্ট লিখি, কারণ দেখি যে অমুক বানাইলো মিসাইল, তুমুক বানাইলো হলো বিমান, তুমুক আরেকজন মানে অমুক ক্লাস 10 এর ছাত্র বানাইলো হলো গিয়ে ফাইটার বিমান। আরে ভাই, আবার নতুন এখন শুরু হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। এই জন্য আমি গতদিন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে দিয়েছিলাম, যে চ্যাটজিপিটি জিজ্ঞেস করলাম যে একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে গেলে কত টাকা লাগতে পারে আর কি। দেখলাম যে ও $1 থেকে $2 বিলিয়ন, বাংলাদেশের ক্ষেত্রে 10 থেকে 20 বছর লাগবে আর কি।
এখন যে এই দাবিগুলো করতেছে তারা তারা নিজেরাও বোঝে না। আমি একটা কাহিনী বলি, গত কয়েকদিন আগে একজনকে আমি জিজ্ঞেস করছিলাম, এটা ছিল খেলনা লেভেল 1 রকেট যেটা আছে, মানে বাইরের লেভেল 1 রকেট, মানে 1 কিলোমিটার উঠে না, এগুলো কোনো ইয়ে নেই, মানে কোনো ফর্মুলা নেই, পাইপ দিয়ে করে ইয়ে করছে আর কি। তা ও দাবি করতেছে ও মিসাইল বানাইছে, এবং ওটা নিয়ে দেখলাম অনেকগুলো পেজ দেখলাম, একটা সেই হাইপ তুলতেছে। তা আমি ওরে আমার একটা এক জায়গার মধ্যে দেখা হয়েছিল, ও জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে তোমার এসপিসি ইম্পালস কত? ও বলছে ভাই এসপিসি ইম্পালস কি? আমি এটা জানো না? না ভাই এটা জানি না। তারপরে আমি আর কোনো কথা বলিনি এটা নিয়ে, কথা বুঝলা? এখানে আর কোনো কথা নাই। এখন তুমি হলো আরেকজন আছে তোমার হলো ইয়ে তৈরি করছে, তোমার এয়ার ডিফেন্স সিস্টেম। পরে আমি জিজ্ঞেস করলাম যে নিউটনের গতিবিধির সূত্র পড়ছো? না ভাই। সূত্র কটা আছে? বলে ভাই জানি না ভাই। আমি বললাম যে আচ্ছা ওকে। পরে বললাম তো নেক্সট ক্লাস থেকে আমি তোমাকে পদার্থ পড়াবো, মানে ফিজিক্স পড়াবো, কিন্তু আর কোনো খোঁজ খবর নেই কারো। তারা বসে আছে যে ইউটিউবে ডাইনিং প্রজেক্ট গুলো দিয়ে তারা হলো অনেক করে ফেলবে, এবং বাংলাদেশের সাংবাদিকরাও ক্লিক বেট, বুঝো নাই? তারা হলো যাচ্ছে যে মানুষ ক্লিক দেও, তাদের ভিউ বাড়বে। এই একটা ভিউ ব্যবসার কারণে বাংলাদেশে পুরো মিসলিডিং করতেছে সবাইকে, জাতিকে, ফুল জাতিকে মিসলিডিং করে ফেলতেছে। এবং এটা নিয়ে তুমি বিশ্বাস করবে না, আমাদের এইসব নিয়ে বাইরের দেশের মানুষের মানে ফুল তামাশা করে, যে তারা ভাবে যে কত একটা লো আইকিউর জাতি হলে যে একটা খেলনা জিনিস নিয়ে তারা হলো গিয়া মানে ইয়ে করতেছে, তোমার এত পাবলিসিটি করতেছে। কি বলবো, হ্যাঁ বলার কিছু নেই। তাই এইসব নিয়ে বলেও লাভ হচ্ছে না। আর এটা ক্ষেত্রে যেটা মনে হয়, যেটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন সেনাবাহিনী বাংলাদেশের কোম্পানি থেকে ড্রোন না নিয়ে কেন চীন থেকে টট নিয়ে আসতেছে, টিওটি হয়? কারণ হলো এই যে কয়দিন পর পর সাংবাদিকরা কি বলে যে তমুক ছাত্র তৈরি করলো ফাইটার বিমান, ও তৈরি করলো হলো গিয়া ইয়ে, পরে ছেলেপেলেদের ডাক দেয়। আমি একটা কাহিনী বলবো যে কিছুদিন আগে একটা কোনো একটা টিম বলছিল যে তারা ইয়ে তৈরি করছে, কি যেন বলে, নাম কি এটা, স্টেলথ ড্রোন তৈরি করছে, স্টেলথ ড্রোন, এবং তারা হলো মিসাইল সহকারে। এবং সবচেয়ে মজার বিষয়, পরবর্তীতে সেনাবাহিনী এবং তোমার হলো কোস্টগার্ড, নেভিটা তাদের ডাকছিল, এবং কোস্টগার্ড টাকা নিয়ে গেছিল। তারা তো বলছিল যে 10 লাখ টাকা বানায় ফেলছে তারা, জাস্ট কোস্টগার্ড টাকা নিয়ে গেছিল, যা দেখে ড্রোন উড়ে না, ড্রোন নিয়ে এখন তারা কাজ শেষ করে নাই, তারা বডি তৈরি করছে, জাস্ট বডি। ওটা নিয়ে মার্কেটিং করে পুরো দেশ উল্টাই ফেলছে, তারা উড়াই ফেলছে। ন্যাশনাল নিউজ পর্যন্ত, বিভিন্ন বিদেশি এক্সপোর্ট সব জায়গায় দেখানো হয়েছে এটা বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আর তুমি আমরা বলো যে সেনাবাহিনী অথবা বাংলাদেশের কোনো কেউ কেন বিশ্বাস করবে বাংলাদেশে? ওয়াই? আচ্ছা তাহলে ভাইয়া এখন এটাকে ঠিক করার জন্য আমি তো ব্যস্ত সময় পাই না, আমার ডিফেন্সে কাজ করি। আমি তোমার এটাকে ঠিক করার জন্য মাথাটা বুদ্ধি আসলো যে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের যারা তোমার মতো যারা আছো তারা হলো গিয়া তোমার রোস্টার হও, টেক রোস্টার এখন খুবই দরকার। এখন এটা কোনো ওয়ে নাই, তুমি আসে ওর কে কি করছে এটা একবারে অ্যাকচুয়াল, কোন লেভেলের আরসি প্লেন, কোন ইউটিউব দেখে তুমি বানাইতে পারবা, এটা কোনো লেভেলের মধ্যে পড়তেছে না, এটা গবেষণা লেভেলে 0% পড়তেছে, এটা এলো বুঝো না? গবেষণা এক জিনিস এটা বুঝাইতে হবে মানুষকে, না বুঝলে তো আগাবে না। এবং এই মিসকনসেপশনের কারণে আমরা বড় কথা শুনি যে নাহিয়ান অমুক তো মিসাইল বানাই ফেললো, তোমার কি করলা? আরে ভাই, হ্যাঁ আমরা কি করলাম মানে কি মানে এত সহজ নাকি? হ্যাঁ, আমাদের টিমে কাজ করতে দেশ বিদেশ মিলে আমরা একটা গাইডেড সিস্টেম বানাইতে আমরা 6 বছর লেগে যাচ্ছে, কথা বলুন না, একটা সিস্টেম বানাইতে আমরা 6 বছর লেগে যাচ্ছে। আর আপনারা আসলেন বললেন আমরা বানাই ফেলছি, এটা খেলনা দাবি করে বসে থাকলেন। এবং সবচেয়ে মজার হয়ে বাংলাদেশে কেউ বোঝেই না এটা, বড় বড় বোঝে যেটা লোক তারা বোঝে না, তারা ডাক দিয়ে ভাবে খুব বড় কিছু বানাই ফেলছে, কিছু তো বানাই তারা না, তার আসলে কিছুই বানায়নি। আর আমাকে এখন শুরু হয়েছে বুয়েট নিয়ে আবার ইয়ে করা, বুয়েটকে শেমিং করি আমরা, বুয়েট কি করলো কি না করলো। আরে ভাই বুয়েট কি করবে? তুমি ফান্ডিং দাও নাকি বুয়েটে? টাকা দিচ্ছ বুয়েটে? বুয়েটের যতগুলো পোলাপান নাসা থেকে শুরু করে স্পেসিফিক সব জায়গায় আছে, অতগুলো যারা তাদেরকে নিয়ে বলতেছে যে বুয়েট কি করলো, তাদের পুরো 18 কোটি মানুষ মিলে নেয়, অতগুলো নাই বুয়েট বাদে। পৃথিবীর অবস্থা মানে বুদ্ধিহীনতা এতটা খারাপ হয়ে গেছে, কথা বললাম। এটা বলে ইফেক্ট আছে, কিছু কই ভুলে গেলাম, এটা একটা আছে, ইফেক্ট আছে যে মানে সে যে কতটা বোকা সেও বুঝতে থাকে কতটা বোকা, কথা বলতো নাই, মানে তাদের নলেজ নাই
সে বিষয়ে তার নলেজ নেই। আমাদের আইকিউ এতটা কমে গেছে যে আমরা হলো বুয়েটকে বলি যে কেন তারা আমাদের সাথে পরীক্ষা দেবে, বুয়েট কিছু পারে না, বুয়েট বন্ধ, ইয়েটে সে মানে গেট আজব বিষয় দেশের মধ্যে, মানে আমি অবাক হয়ে যাই। আর তারাই ভাবে যে আমার দেশে থেকে আবার তারা সবাই কাজ করবে, কেন কাজ করবে, দরকার নেই দেশে তারা কাউকে, সবাই চলে যাও। সেটাই ভাইয়া। কারণ আমাদের ক্ষেত্রেও ধরেন আমি সাস্টে পড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, ওখানেও অনেক ইনোভেশন আসে, নতুন নতুন কথা হয়, নতুন কিছু চেষ্টা শুরু হয়, বাট সেম এই ফান্ডের কারণে আমরা পিছিয়ে পড়ি। এখানে এখানে তো আমি তোমাকে বললাম যে তোমাদের শর্ট অ্যানালাইসিস করতে হবে, শুরু করতে হবে 1 দিয়ে, শেষ করতে হবে 100 দিয়ে, বুঝো নাই? আমরা কিন্তু একবারেই বিদ্যুৎ রকেট বানাতে যাই নাই, স্পেস রকেট বানাতে যাই নাই। আমি 18 শুরু করছি, আর 25 এসে আমরা হলো রকেট বানাইলাম বড় স্পেস রকেট, কি বুঝলা? কয় সাল হলো, বুঝো নাই? 7 বছর, 7 ইয়ার্স টাইম দিতে হবে। যে কোনো কাজে তোমার টাইম নিতে কিছু হবে না, আগাবে না। ভাইয়ের আশা কি, মানে এই দেশে রকেট সায়েন্স নিয়ে কি সামনে আরো কাজ ও, হবে? আশা বলতে গেলে আশা নাই, প্ল্যান আছে। আমি আশা করি না, আমি হলো প্ল্যান করি সবসময়, আমার কাজে প্ল্যান করা। আমরা যেটা প্ল্যান করছি, যেটা বললাম, আমরা রকেটই বাংলাদেশ খুলে বলছি। এখানে প্রায় 2,500 মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আল্লাহর মতে। আমরা আশাবাদী যে এই ইয়ের কি যেন বলে, আগের বছর একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল রকেট লঞ্চিং এর ক্ষেত্রে 3টা টিম নিয়ে, কিন্তু ওই সময় বৃষ্টি এসে পড়ছিল আর কি। বৃষ্টি আসার পর আমি আবার ডিফেন্সের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমি সময় দিতে পারিনি। তা ওদের আবার এক্সাম সবাই জানো তো বাংলাদেশে কি হয়, সবাই এক্সাম এই তা এই তোমার হলো ইয়েতে কি যেন বলে এপ্রিল এপ্রিলের হলো 3 তারিখে তোমাদের রকেট টিম বাংলাদেশ থেকে 5টা টিম রকেট লঞ্চ করবে আর কি, লেভেল 1-এর। এবং এই টিম 5টা টিমের মধ্যে তোমার হলো তোমার ইয়ে থেকে আছে, তোমার ইয়ে থেকে একটা আছে, তোমার যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটা টিম আছে বোধহয়। তারপর এদিকে তোমার হলো ইয়ে আছে, ফ্যাকের আছে, এদিকে তোমার ডেফোডিল আছে, আর বুয়েট কটা যুক্ত হবে আর যুক্ত হতে পারে। এখানে তোমার যেটা আসছে তোমার হলো আমার যে বাংলাদেশ অ্যারোস্পেস রিসার্চ সেন্টার নামে একটা আমরা ইয়ে খুলছি আর কি, সংগঠন না, নন প্রফিট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন হলো আমি মেইন হলো আমি আসি উদ্যোক্তা, মানে ইয়ে হিসাবে, চেয়ারম্যান হিসেবে। এখানে মেইন যারা হলো আসে পিছনে তোমার হলো কেউ স্পেস এক্স থেকে আসছে, কেউ তোমার আসছে তোমার হলো গিয়া এয়ারবাস থেকে। তা এখানে মোটামুটি কাগজি নাম ইয়ের কাগজ আসাদ কাগজ স্যারের নামে স্যার আছে, উনি আমার আবার কোম্পানির অ্যাডভাইজার। তা উনি আর আমি মিলে শুরু করাটা আর কি। তা উনি আসবেন তোমার এপ্রিলে আসবে। এপ্রিলে আসার পর ওই সময় উনি যখন থাকবেন বিদেশ থেকে আসার পর, তখন আমরা ওই লঞ্চটা দেখা পাবো ওনাকে আর কি, স্টুডেন্টের। এটার মাধ্যমে যেটা হবে যে যেহেতু স্টুডেন্ট লঞ্চ করতেছে, আমার তো কোম্পানি লঞ্চ করতেছে না যে আমার নামে সে কেস দেবে, কথা বলতে নাই। যে আর যেহেতু স্টুডেন্ট লঞ্চ শুরু হয়ে যাবে যখন একবার শুরু হয়ে যাবে, তখন আটকাতে পারবে না, দেখা যাবে কয়দিন পর কোথাও না কোথাও লঞ্চ করতেছে আর কি। আর তখন সরকার আইন করতে বাধ্য আর কি। মানে তুমি যখন একটা জিনিস সেন্ট্রালাইজ করবা, তখন তাকে ধরতে পারবে। আর তুমি যখন একটা জিনিস ডিসেন্ট্রালাইজ করে ফেলবা, বুঝো নাই, তখন ধরা অনেক কঠিন। তা আমরা চাচ্ছিলাম যে ওই রকেটটি বাংলাদেশের মাধ্যমে প্রায় 20 বা 30টা টিম তৈরি হয়ে গেছে, ওরা লঞ্চ করুক। লঞ্চ করার পর ছাত্রদের ধরে তুলে পারবে না, কথা বলতো নাই, ছাত্রদের ধরলে তো জানো তো কি হয় বাংলাদেশে। তা এই প্ল্যান, এটা নিয়ে আগাচ্ছি, দেখি। তোমরা চাইলে তোমার সাস থেকেও টিম বানাইতে পারো, আমরা তোমাদের ইঞ্জিন দিয়ে দেবো, সমস্যা নেই। তোমার টিম বানাবো, তোমরা লঞ্চ করে দিলা, সমস্যা নেই। বাংলাদেশে ইমাদুর রহমান ভাই আসছিল স্পেসের ক্ষেত্রে, ওনার সাথে কি বসা হয়েছিল আপনাদের? ওনার সাথে খুবই ভালো সম্পর্ক তো আমার। আচ্ছা, ওনার সাথে আমার মিটিং করি আর কি। কিন্তু আসলে উনি ভালো মানুষ, উনি চেষ্টা করতে কিছু হবে না এই দেশে, কি বুঝলা? দেশে তো আমলারা এত খারাপ যে আমি এটা বলতেছি, এটার ইফেক্ট আমার উপর আসতে পারে সামনে, কি বুঝলা? বুঝতে পারে নাই, ওই ফুটফুটে সুন্দর আর কি সবাই। ভাইয়া, আপনার হয়তো মনে আছে যে লাস্ট ইয়ার আমি আপনাকে স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার জন্য একটা প্রপোজাল দিয়েছিলাম। আমার ইচ্ছা আছে, আমি হয়তো হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রডও যেতে পারি। তো আমি চাচ্ছি ওটা করতে। এখন বাংলাদেশে কি ওটা আদৌ করা সম্ভব? হ্যাঁ, আমাদের রকেটি বাংলাদেশ তো এই জন্য করা হয়েছে। তুমি রকেটি বাংলাদেশ তোমার তাহলে স্কুল সেকশনের দায়িত্ব নাও, সমস্যা কোথায়? করো, আমরা তো আছি। আমি তো তোমার ইয়েরও বললাম, কি জন্য বললে নাম কি, ওটা সায়েন্স বিউরো বললাম যে তোমাদের কি করা লাগবে, আমরা আছি তো। আমাদের তোমার রবির সিও বলো, তোমার গ্রামীণ সিও বলো, সবার সাথে ভালো পরিচয়। আমি তো ইয়ে নিয়ে দিতে পারবো তোমাদের, কি জন্য বলে
স্পন্সর নিতে পারবো, কিন্তু কেউ উদ্যোগ নেওয়ার সাহস করে না। ভাইয়া অনেক বাংলাদেশের ক্ষেত্রে তো সেক্টরটা তো ফান্ডের বড় ইস্যু তো। থাকে। ফান্ডটা তোমার যদি ভালো প্ল্যান হয়, তুমি যদি ভালোভাবে সবকিছু বুঝাইতে পারো, তুমি খাওয়াইতে পারবা। কি বললা, স্পন্সর পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, ভাইয়া তো যদি আপনি এখন বাইরে অনেক মানুষকে রিক্রুট করতেছেন, তো আপনি যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ইয়ুথদের ভিতরে অ্যাকচুয়াল সমস্যাটা কি, আদার দেন মানে স্কিল ইস্যুটা কি, যেটা বাইরের থেকে কম? বাংলাদেশের স্কিল ইস্যু তো আমি আলাপই করবো না, কোনো স্কিল নাই। বাংলাদেশের হলো মেইন সমস্যাটা হলো তোমার হলো কমিটমেন্ট। আমরা অলজ্জ জাতি, আমরা হলো মূর্খ জাতি, এবং আমাদের হলো গিয়ে আমরা হলো অল্পতেই মনে করে অনেক কিছু করে ফেলতেছি। জেলাসি, মানে একটা জাতির যতটা খারাপ বৈশিষ্ট্য থাকে একটা জাতি খারাপ বলা সম্ভব, সবগুলো আমাদের মধ্যে আছে। আমরা আড্ডাবাজ, আমরা ক্লাস করি না, আমরা পড়ালেখা চুরি করি। আমি নিজে চুরি করে আসছি, আমি সত্য, আমি সেম দোষে দুষ্ট। আমরা বুঝতেই নি তখন, আমি তো কেবল বুঝতেছি, কারণ আমরা হলো এটা তো একটা তোমার ইয়ে ছিল, তোমার হলো ইনভারনমেন্ট, একটা বলো নাই, একটা পরিবেশ, সে পরিবেশে আমরা পড়ে গেছি আর কি। তা আমি এবং যে দেশের মধ্যে এতটা পলিটিক্স, ছাত্ররা টিচাররা সবাই পলিটিক্স করে, সেটা তো সম্ভবই না কোনোভাবে, ইম্পসিবল। তা এখানে আমি যেটা বলবো, বাংলাদেশের মধ্যে একটাই সমস্যা, কমিটমেন্টের। কেন তুমি দেখবে যে আমরা কিন্তু ব্যাক বেঞ্চারদের খুবই ইয়ে করি, মানে মহিমান্বিত করি খুব খুব। কিন্তু যখন তুমি তুমি বিশ্বাস করো, তুমি যখনই কোনো রিক্রুট করতে যাবা, তুমি রিক্রুট করবা তোমার হলো অবশ্যই দেখবা যে যারা ভালো ছাত্র তাদের রিক্রুট করবা, রিক্রুট করে চেষ্টা করবা। আর বলো দেখি কেন করবা ভালো ভালো ছাত্রদের, কও আইডিয়া। কারণ তারা ভাইয়া ডিসিপ্লিন থাকে, তার জন্য ভালো রেজাল্ট করে। ডিসিপ্লিন। আমার একটা কাজ হচ্ছে, মনে করো আমার টাইম লাইন আছে, আমি তোমার বলি একটা কাজে আমার হলো, আমি তোমার নেভির একটা কাজ করছি। তা ওই 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 প্রোডাক্টটা ধরনের কাজ করছি আমি নেভির ক্ষেত্রে। আমাদের টাইম লাইন দেওয়া ছিল অক্টোবর মাসে 23 এবং আমাদের টিম নিয়ে কাজ করছিলাম। তারা এই ভাই আমার এক্সাম আছে, ভাই আমার সিটি আছে, ভাই আমার পেটের সমস্যা, আমার জ্বর, ইয়েটে, এরকম করে করে আমাদের এই টিমের কারণে যেটা হয়েছে যে কাজটা পিছাতে পিছাতে কাজটা আমার শেষ করতে 6 মাস লেট হয়ে গেছে। আমাকে তারা ব্ল্যাক লিস্ট করা অবস্থা করে ফেলছিল, কি বললা, ছেড়ে দিয়ে ফেলছিল। পরবর্তীতে যে আমরা হলো লাস্ট মুহূর্তে প্রথমবার পাঠাইছি, তারা নেয়নি, কাজ বলছে কাজ হয়নি। পরে আবার 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 মানে 1-1.5 মাসের মধ্যে আবার কাজ করে পুরা তাদের যেটা এক্সপেকটেশন সেটা ঠিকঠাক করে আবার দিয়ে আসছি আমরা, কি বুঝলা। ওখান থেকে আমি বুঝতে পারছি আমাদের এইগুলো বাচ্চা পোলাবার নেই, ইউনিভার্সিটি লেভেলে পোলাবার নেই, কাজ হবে না। কমিটমেন্ট নাই কারো, বোঝো না, কমিটমেন্ট নেই। কমিটমেন্ট যদি থাকতো তাহলে বাংলাদেশে অনেকগুলো স্টার্ট আপ হয়ে যেত বাংলাদেশ। আর স্টার্ট আপ করার ক্ষেত্রে বাংলাদেশের তো কোনো পলিসি নাই, নো পলিসি। তোমাকে কে ফান্ডিং করবে, কে ইয়ে করবে? তোমার যেগুলো আছে সরকারি ভাবে গভর্নমেন্টাল, যেগুলো হলো তোমার বলতেছে ইনকিউবেটর, টাকা মারাবো গুলাম সরাসরি, বুঝলা। তুমি ওই টাকা দিয়ে কিছু করতে পারবে না। তারা এমন এমন মানুষের টাকা দেয়, এমন এমন আইডিয়ার উপর টাকা দেয় যে আইডিয়াগুলো আমরা শুধু দিয়ে ফেলা যায়, বুঝলা। তাও তারা দিচ্ছিল, এটা আমি খুশি, গুড, থ্যাঙ্কস, আপনারা দিচ্ছেন, তাও পলিটিক্যাল ভাবে দিচ্ছেন। মানে বলুন না কাহিনীটা এখন, এটা তো আর দেশের ঠিক হবে না কোনো বেলায়, কারণ আমরা ঠিক হবো না, আমরা 90% মূর্খের দেশ। জি ভাইয়া। ভাইয়া আপনি তো বললেন যে আপনি বাইরে অনেক জায়গায় কাজ করে, যেমন তুর্কি বা ইউএসএ। ওই ক্ষেত্রে আপনার কাজের ধরনটা কেমন হয় বা কি ধরনের কাজ করা হয়? ওদের আমরা কাজ করি সাবসিস্টেম নিয়ে, বিভিন্ন ধরনের, ধরো তারা নাম বলবো না, কিছু ঝামেলা আছে। তারা ধরো কোনোটা সিস্টেম নিয়ে কাজ করতেছে, কোনো কিছুর, সেটা কোনো একটা অংশের পার্টসের কাজ আমরা দিত আর কি, ক্লিনসিং আকারে, বুঝলো না। সেটা আমরা কাজ করে টাকা কামাই, তা আসলে টাকা নেওয়ার জন্য আর কি। ওই অ্যারোস্পেস সেক্টরে বিভিন্ন সিমুলেশন কাজ করে, এই কাজ করে, এগুলোই। বুঝতে পারতেছি কি সিস্টেম, মুখে বলতে পারতেছি না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওই কাজগুলো আমরা বাংলাদেশে করে ফেলছি, আমার ডিফেন্স ইয়ে আছে। আমি সবচেয়ে মজার বিষয় এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আমার কাজ চলতেছে আর কি, আগামী 10 বছরের মধ্যে দেখতে পারবা। ইনশাল্লাহ। এখন সম্ভব না। ধরো আমার প্রথম একটা প্রোটোটাইপ আসতেও প্রায় 5 বছর লেগে যাবে। আমরা বানাইছি, কিছু টেস্টিংও করছি, কিন্তু ওই টেস্টিং তোমার মানে বলার মতো না আর কি, মানে বলার লেভেলে, মানে আমি যে বলতেও আমার লজ্জা দেখতেছে আর কি, এই লেভেলে আর কি। আসতে টাইম লাগবে। ভাই বাংলাদেশের ক্ষেত্রে দেখা হয় এডুকেশন বইগুলোতে রকেট নিয়ে কিছুই নাই। ইভেন আমাদের যে ইন্টারের বই, সেখানে একটা অ্যাস্ট্রোনমি নিয়ে চ্যাপ্টার আছে, সেটাতেও কিচ্ছু নাই। মানে কেন থাকবে, বাংলাদেশ ওয়াই? আমাদের তো পলিসি নাই, বুঝো না। ইন্ডিয়ার মধ্যে পলিসি আছে, ইন্ডিয়া আমাদের মতো সেম অবস্থা, খারাপ, সবাই ইন্ডিয়ান গালি দেয়, কিন্তু ইন্ডিয়ার মধ্যে পলিসি আছে। ওদের ইসরো সাইন্টিস্টকে ওরা হলো ভগবানের চোখে চোখে দেখা, কথা বলতো না।
ওদের সম্মান তুমি বিশ্বাস করতে পারবে না কি ধরনের সম্মান। আমি তো তোমার ইসরোর ইয়ের যে ডিরেক্টর, হিউম্যান ইয়ের যে ডিরেক্টর, তার সাথে বসছিলাম মিটিং এ। হিউজ, মানে তুমি বিশ্বাস করবে না তাদের মানুষ কি সম্মান দেয়। তারা তো সরকারি জব করে, তাদের বেতন অনেক কম, তো তাদের সম্মানটা মানে অসীম সম্মান টাইপের। এটা বাংলাদেশের ক্ষেত্রে, মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রধান মানে ইয়ের মানে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারিক জিয়া, উনি যে সম্মানটা পান সেম টাইপের সম্মান তারা পায় ওখানটায়। কারণ ওরা তো কিছু করে দেখাইছে, যেমন মঙ্গলে পাঠাইছে, মিশন মার্চ করছে। তো এই ধরনের প্রজেক্টগুলো না মানুষের মধ্যে আশা জন্মায়, আর বাংলাদেশে তেমন কিছু করা হয়। এগুলো তো পলিসি তোমার হলো ইন্ডিয়া স্বাধীন হতে পরপরই ওই সময় কয়েকজন প্রফেসর ছিল, তুমি জানো তো বোধহয়, ইয়ের প্রফেসর ইন্ডিয়ার কিছু নাম ভুলে গেলাম। এপিজে আব্দুল কালাম? না আবুল কালাম তো তার ছাত্র ছিল। নাম্বি নারায়ণও তার ছাত্র ছিল। আবুল কালাম আজাদ, নাম্বি নারায়ণ সবাই তার ছাত্র। সাবাকর নাকি নাম তামো, আরে এটা মাঝে মাঝে হয়, আমার সবাই ভুলে যাই গিয়া। আর ইয়ের ফাউন্ডিং ফাদার কাকে বলা হয়, স্পেস ইন্ডিয়ার ইসরোর? ও বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। এই যে বিক্রম সারাভাই এবং তার সাথে আরো দুজন মিলে তারা কিন্তু ওই সময় কি শুরু করছিল, প্রথমে তারা শুরু করছিল যে আমরা যদি রকেট তোলা শুরু করি আমাদের দেবে না, ফান্ডিং দিবে না, এবং কেবল দেশ স্বাধীন হয়েছে কেউ মানে মানে থেকে তোমার কি যেন বলে মানে থেকে মানে ব্রিটিশের কাছ থেকে কেমন স্বাধীনতা পাইছে। তার মানে এখন কিন্তু ব্রিটিশদের যে যারা চর আছে বা আছে তারা কিন্তু কিছু করতে দেবে না, কথা নাই। একটা আমাদের ওই সময় হলো ওদের মানসিক ভাবে তারা দাসত্ব ছিল আর কি, মানে একটা আমলাদের জড়িয়ে ঠক ছিল। তারা যেটা করছিল যে ওই সময় কাহিনী তো তুমি জানো, নতুন করে বলা গেছে, তারা যেটা করছিল তোমার একটা চার্চকে সেই চার্চকে তারা কনভার্ট করে সেই মধ্যে তোমার রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করেছিল, এবং তারা আয়নোস্ফিয়ারে বেলুন দিয়ে গবেষণা করার জন্য শুরু করছিল কাজ। এবং পরবর্তীতে ওই সেম চার্চের মধ্যে বসে আস্তে আস্তে তারা রকেট তৈরি করে সে আস্তে আস্তে তোমার হলো ছোট রকেট, রুহানি 1, রুহানি 2, মানে ছোট রকেট, বেশি বড় রকেট না, কি তোমার হলো 2.5 ইঞ্চি ডায়ামিটার, 5 ফুট মাত্র সেগুলো দিয়ে লঞ্চ করে তারা আজকে পর্যন্ত আসছে। কি বুঝলা ভাইয়া? একটা মিম দেখি আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে, যে বাংলাদেশে কিছু থাকুক বা না থাকুক এমন একটা স্পেস এজেন্সি আছে যেটা কোনো কাজের না। স্পার্সকে নিয়ে পোলাপান কথাটা বল। এটা এসপ্রেসোর দোষ না, আমি তোমার বলি, আমি তো ডিফেন্স সেক্রেটারির সাথে মিটিং এ বসছিলাম, এখানে তারা এসপ্রেসো কিছু করতে দেওয়া হয় না, কথা বুঝলা, করতে দিবে না। এটা একটা দেশ আছে, সেই দেশটা আমাদের সকল কিছু আটকে রাখছে আর কি। তবে এটা একটা করা সুবিধা মানে সম্ভব যদি এসপ্রেসোকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের থেকে সরায় ডাইরেক্ট হলো প্রাইম মিনিস্টারের আন্ডারে দেয়, কথা বুঝলা। যদি মানে এসপ্রেসোকে একমাত্র বাংলাদেশের কিছু করা তখনই এসপ্রেসো থেকে সম্ভব যদি পলিসি চেঞ্জ করে, প্রথমত মানে স্পেস পলিসি মেকিং করা হয়, আর দ্বিতীয়ত হলো এসপ্রেসোকে মিনিস্ট্রি অফ ডিফেন্সে সরাসরি প্রাইম মিনিস্টার থাকবে। তাহলে যেটা হবে যে প্রাইম মিনিস্টারকে তারা সরাসরি ব্রিফ করবে যে আমাদের এটা দরকার, এটা কাজ করতেছি আমরা, তখন এসপ্রেসো সম্পূর্ণ যত বাধা আছে আমাদের জটিলতা কাটাটার কাজ করতে পারবে। কি বললা? আর কোনো ওয়ে নাই এর বাইরে। কারণ আমি তো ছিলাম, আমি মাহবুল স্যারকে আমি দেখছি, উনি অনেক চেষ্টা করছে, অনেক হিউজ চেষ্টা করছে, তুমি বিশ্বাস করবে না। উনি এমআইটি থেকে আসছে, এমআইটি থেকে আসে দেশের মধ্যে পড়ে আসছে, কথা বললা, কিন্তু তাকে আমরা দামই দিই না মানুষ। তিনি যেহেতু দাম পান না, সেটা আমরা তো খড়কুটা মানে পানির মধ্যে উড়ে যায়, ভেসে যায়, বোঝো নাই কি এটা দেশ। হ্যাঁ, বাংলাদেশে তো হেলিকপ্টারও বানায় সিএনজি ইঞ্জিন দিয়ে। আমি এটা খারাপ বলতেছি না, আমি তোমরা বলি জিনিসটা, এটা একটা সাইকোলজি আছে। আমি এটা তুমি দুইভাবে দেখতে পারো। এক হলো আমি যদি শেমিং এর কথা বলি, তোমার মানে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে এটাই বললাম যে বুয়েটের মতো প্রতিষ্ঠান ইংল্যান্ডে কাজ করে না, অথচ ক্লাস 6-7 পড়া, 9-10 পড়া, বা যার কোনো জ্ঞান নাই, মানে প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, অথবা যার কোনো মানে ইউনিভার্সিটির পড়ালেখা করে নেই, এবং যার যেটা বানাচ্ছে সেটা নিয়ে কোনো নলেজ নেই, সে সেটা নিয়ে তৈরি করার স্বপ্ন দেখে, কথা বললা। যদিও এটা মানে তোমার হলো অল্পবিদ্যা ভয়ঙ্করীর জন্য সে ভাবতেছে সে অনেক কিছু জানে, কিন্তু আসলে কিছু জানে না, কিন্তু সে ভাববে সে জানানোর জন্য সে তৈরি করার চেষ্টা করে, কথা বুঝলা। আর আমরা যে ইঞ্জিনিয়ার আছি, আমাকে তুমি যদি বলো নাহিয়ান ভাই আপনাকে
এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে এত বছরের মধ্যে। আমি বলবো যে ভাই মাপ চাই, কান টান ধরি, আমি বানাতে পারতাম না, আমি গেলাম গা। আমি জানি যে এটা সম্ভব না করা, এবং এটা করতে গেলে যে বাজেট লাগবে, যে টিম লাগবে, যে টাইম লাগবে, আর যে হলো যেটা বললাম ফিজিবিলিটি, ক্যাপাসিটি, সেটা আমাদের নাই, দেখো নাই। আমাদেরকে ইকোসিস্টেম তৈরি করতে হবে। যেমন সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ এরোস্পেস এরোস্পেস এভিয়েশন ইউনিভার্সিটি আছে একটা, সেটা হওয়ার কারণে বাংলাদেশে ইকোসিস্টেম তৈরি হচ্ছে, কথা বললা। কিন্তু এখানেও একটা কথা আছে, আমি তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আর কি। আমি কিন্তু বলছিলাম যে স্যার আপনারা যে এতগুলো ছাত্র তো পাশ করে বের করবেন, এটা কি করবে দেশে? কোনো তো কোম্পানি নেই। ধরুন আমি একটা কোম্পানি খুলছি, আমার কোম্পানি আপনারা দেখতে পারেন না, খুব ভালো কথা, ফাইন। আমি খুব খারাপ মানুষ, আমি মুখে মুখে তর্ক করি সবার, খুবই ভালো বিষয় এটা, মানে আমি খারাপ মেনে নিলাম। কিন্তু এই যে ছাত্রগুলো কি করবে? এটা কি বিসিএস দিবে বের হয়ে? এবং ওই যে এটাই হচ্ছে, ওই ছাত্রগুলো পাশ করে বের হচ্ছে, দু একজন হিসেবে চলে গেছে, বাদ বাকি গুলো তোমার সাবজেক্ট মানে রকেটের যে সাবজেক্ট আছে বা এরোস্পেস সাবজেক্ট সুইচ করে অন্য সাবজেক্টে পড়ালেখা করতেছে, অথবা তোমার হলো অন্য কিছুতে জব করতেছে আর কি। কারণ আমাদের তো হুমকুতে ক্যাপাসিটি নেই এতগুলো ছাত্র নেওয়ার। বছর আমরা 2 থেকে 3 জন নিতে পারবো প্রতি বছরে। এই যে 60 জন বের হবে, তার মানে 58 জন থেকে 57 জন তারা হলো হয় বিসিএস দিবে, অথবা তারা দেশে বের চলে যাবে। তার মানে কি আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, আমাদেরকে যে একটা পলিসি মেকিং করতে হবে, এবং কোম্পানিগুলোকে সাবসিডি দিতে হবে, ফান্ডিং করতে হবে, এবং পলিসি ভেবে তৈরি করতে হবে যারা হলো এই ইনোভেশন বা এই ধরনের এরোস্পেস নিয়ে কাজ করবে তাদেরকে আমরা হলো ট্যাক্স কমাই দেবো। তখন না এই বিষয়ে ইনভেস্টমেন্ট আসবে, তখন সবাই এই বিষয়ে তোমার হলো করবে, টাকা করবে। ধরো আমি যদি বাংলাদেশে এই সময় মন্ত্রী হইতাম, আমি একটা আইন করতাম যে খুবই সিম্পল আইন, আমার যে বাজেট আছে পড়ালেখার 1 টাকা তোমার বাস বানানো লাগবে না, ওই সেম টাকা দিয়ে আমি তোমার হলো পুরো হলো ইনোভেশন গবেষণা ফান্ড এনে দিতে পারবো। কেমন বলো, আইডিয়া করো, কোনো আইডিয়া আছে? জাস্ট আমি একটা পলিসি মেকিং করবো যে বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সে সকলগুলো কোম্পানিকে যদি ওরা R&D ক্ষেত্রে একটা এই অ্যামাউন্ট, এত তাদের আয়ের এত অ্যামাউন্ট ব্যয় করে, এবং ওই কোম্পানি যদি এত অ্যামাউন্ট থেকে এত অ্যামাউন্ট কোনো ইউনিভার্সিটির গবেষণা ফান্ডে দেয়, তাহলে তারা 5 থেকে 10%, মানে বিভিন্ন রেশিও অনুযায়ী তারা হলো ট্যাক্স মুকুব পাবে। এই একটা আইন পৃথিবী, তুমি হলো যত দেশ যাবা, ব্রাজিল বলো, ইন্ডিয়া বলো, তারপর দিকে তোমার হলো চীন বলো, ইউরোপ ফুলটা বলো, আমেরিকা বলো, সব জায়গায় আইন সেম। গবেষণা ক্ষেত্রে টাকা ঢাললে সাবসিডি পায়, তারা ট্যাক্স পায়, রিটার্ন পায়। আর আমরা কি করি? আমি এমনও আছে যে আমি হলো একটা টেন্ডারে কাজ করছিলাম গবেষণা ভিত্তিক আর কি, ডিফেন্সের, আমাকে 25% দেওয়া লাগছে, ট্যাক্স দেওয়া লাগছে। আমি তাহলে কি করবো? ধরো আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, মনে করো আমি টেন্ডার নিলাম, ধরো মনে করো আমি রাস্তায় কাজ করতেছি, আমরা তো টেন্ডারের কাজ করে আমরা গালি দিই, কথা বলো নাই? আজকের পর থেকে তারা তোমরা গালি দিবে না, তারা শুনতেছে তারা গালি দিবে না। কথা হলো কি, ধরো আমি মনে করলাম যে আমার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট আমি চালাবো 1 বছর, ধরো আমি রাস্তা বানাবো, সেই রাস্তার তোমার বাজেট 5 কোটি টাকা, 1 কিলোমিটার বা 5 কিলোমিটার রাস্তা, 5 কোটি টাকা, 1 কোটি টাকা করে পারি রাস্তা। আমি যখন কাজ শুরু করবো, আমার তো প্রথমে নিজের টাকা, ধরো আমি তো টেন্ডার নিলাম, টেন্ডার নেওয়ার সময় আমাকে ঘুষ দিতে হবে, আমাকে মন্ত্রী মিনিস্টার টাকা দিতে হবে, দিলাম, ধরো আমি 25% টাকা দিয়ে দিলাম, বুঝলো নাই? তো 5 কোটি টাকা গেল টাকা। এই যে আমার বাকি যে টাকা আছে, সে টাকার মধ্যে কি হবে? আবার আমার তো তারা তো প্রথমে তারা টাকা আমার ছাড় দিবে না, আমাকে প্রথমে নিজের টাকাতে কাজ করতে হবে, অর্ধেক কিছু পরিমাণ আগাইতে হবে, দেখাইতে হবে, দেখানোর পরবর্তী তারা আমার টাকা ছাড় দিবে। তুমি যখন নিজের টাকা দিয়ে কাজ করবা, কাজ করার পর আবার ইঞ্জিনিয়ার আসবে, আসে বলবে এই সমস্যা, তারা ডিলে করা হবে, ডিলে করার পর তারা আবার ঘুরাবে তোমাকে, ঘুরে ঘুরে তোমাদের 1 বছরের যে ধরো তিনটা ফেজ কোয়ার্টার আছে, 4টা কোয়ার্টার মনে করো, প্রথম কোয়ার্টারে তোমার যাবে, যেটা তোমার 3 মাসে কোয়ার্টার হয়, তোমার হয়ে যাবে 7 মাসে কোয়ার্টার, কি বললা? তার মানে তোমার একটা কাজ শেষ করতে তোমার 2 থেকে 3 বছর লাগবে। তুমি তো বাজেট বানাইছো, তোমার এমপ্লয়ি আছে ধরো 100 জন, মনে করো রাস্তা কাজ করতেছে, তুমি 100 জন এমপ্লয়ি নিয়ে তুমি কাজ শুরু করছো, তার মানে কি যখন তোমার একটা 1 বছরের 100 জন এমপ্লয়ি তুমি বাজেট তৈরি করবো, সেটা যেটা হবে যে তোমার যে ধরো 2.5 বা 3 বছর হবে, তার মানে কি তোমার ওই সেম এমপ্লয়ি তোমার 2.5-3 বছর বেতন দিতে হবে, কি বললা? এদিকে তো ঘুষ আছেই, কারণ ইনভেস্টিগেশন করবেই, আবার দেখা যাবে সরকার কোনো একটা কিছু চেঞ্জ হয়ে গেছে, উপরে একটা আমলা চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা আমলা আসছে, আবার সে সেম পরিমাণ ঘুষ খাবে, 5 বা 10% সে খাবে। তার মানে কি সবকিছু মিলে তোমাকে মিনিমাম তোমার 30 থেকে 37% দেওয়া লাগতেছে তোমার হলো টাকা। এদিকে তোমার হলো টাইম লাগতেছে, তোমার যেটা 1 বছরের 2 গুণ টাইম লাগতেছে, 2.5 গুণ বেশি টাইম লাগতেছে, তোমার তো লোক পালা লাগতেছে,
তুমি এই টাকা তুমি শুধু চুরি করবা এই টাকা? তোমাকে কি করতে হবে? তোমার হলো পরমাণু প্রকল্পের বালিশের দাম হলো বা 80,000 টাকা। কে বুঝলা? এবার বুঝলা? আচ্ছা, বালিশের দাম 80,000 টাকা না, ওই যে প্রকল্পটা শুরু হচ্ছে সেই প্রকল্পটা তো তোমার কাজটা শেষ হবে তো 5 বছরের কাজ শেষ হবে 10 বছরে। ও এমপ্লয়ি বেতন কোথেকে দেবে? বুঝতে পারছি ভাইয়া। বাংলাদেশের সেক্টরটা খুবই মানে বাংলাদেশ খুবই সিস্টেম খারাপ, বাংলাদেশ সিস্টেম খারাপ, কথা বুঝলা? আমি তোমার বলি যে আমার ছোট ভাই আছে, ওই যে তুমি চিনতে পারো, নাম হলো কি যেন বলে, আফরিন রাফি 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 ড্রোন নিয়ে কদিন আগে খুবই ভাইরাল হচ্ছিল। ওই যে টার্গেটিং ড্রোন করতেছিল, ওই যে মিসাইল টার্গেটিং করার জন্য আর কি, টার্গেটিং সিস্টেম বানাচ্ছিল একটা, দেখো না মাঝখানে অনেক ভাইরাল হচ্ছিল খুবই তা ওরা কিন্তু ওই মিসাইল থেকে টার্গেটিং করে ড্রোন মানে কামাগাজি ড্রোন দিয়ে যাতে ফায়ার করতে পারে আর কি, ওই সিস্টেম ডেভেলপ করছে আর কি। ওরা কিন্তু কয়টা গভর্নমেন্টের টেন্ডার নিছিল আর কি কাজ। তুমি বিশ্বাস করবে না, ওরা এখন পর্যন্ত ওইটার মধ্যে ঘুরতেছে। ওদের যাদের মাধ্যমে বিদেশি নিয়েছে, মাল নিয়ে এসেছিল, সেও টাকা সেও মাল মানে টাকা তারা পেমেন্ট দিছে, মাল নাই, কোনো খবর নাই। এদিকে যে মালগুলো দিয়ে দিছে যাদেরকে প্রায় কয়েক মাস 5-6 মাস ঘুরাচ্ছে। আমি শেয়ার দিচ্ছিলাম গতকালকে ওদের পোস্টটা, যে ও টাকা তুলতে পারতেছে না, কারণ কি নতুন লোক আয়া পড়ছে, সব নতুন আমলা, আবার সবাই নতুন বুঝতে চায়, মানে স্পিড মানে চাচ্ছে আর কি তাদের কাছে। এরা কি করবে কব? সফটওয়্যার বেচতে, সেই সফটওয়্যার টাকা এখন তারা পায় নাই। the whole system is corrupted and we need some newness in Bangladesh. কে করবে? কে? আমরা তো আশা করছিলাম যে মানে এটা জুলাইয়ের পরে কিছু হবে। জুলাই তো যারা ছাত্ররা তো বের করছে। ছাত্ররা যদি নিজেরা দুর্নীতি না করতো, হাজার হাজার টাকা না কামাই করতো, তাহলে অবশ্যই তাদের মোরাল ভাবে তারা শক্তিশালী থাকতো, তাই না? তারা তো মোরাল ভাবে শক্তিশালী না। তারা যে নিজের আমলাদের ধরবে, তারা তো নিজেরাই তো চোর হয়ে গেছে। মোরাল ভাবে তারা নিজেরাই মানে দুর্বল হয়ে গেছে। কে করবে? এই যে তোমার জুলাইকে তো সবাই বাদ দিয়ে ফেললো, জুলাই নাই করে ফেললো। তারা কিছু বলতে পারতেছে কেন? বলতে পারছে না? কেন তারা চুপ? ছাত্ররা হোয়াই কেন ছাত্ররা চুপ? হোয়াই? কারণ তারা এই কাজগুলো করছে, তারা জুলাইকে বেঁচে ফেলছে। তারা যখন পাওয়ারে ছিল, তারা তখন এটাকে ইউজ করে টাকা কামাই করছে সবাই। এটাই ভাইয়া। অনেকক্ষণ হয়ে গেল, সময় প্রায় 1 ঘন্টা ক্রস হয়ে গেল আমাদের। আর নাইন ভাইকে আর আটকে রাখবো না আমরা। অনেক থ্যাংকস ভাইয়া আমাদের এতগুলো সময় দেওয়ার জন্য। শেষে আপনি যদি আমাদের উদ্দেশ্যে বাংলাদেশের বর্তমানে যে কমিউনিটি আছে, যারা রকেট নিয়ে কাজ করতে চাই, মহাকাশে যেতে চাই, তাদের জন্য যদি 2টা লাইন বলতে হয়, আপনি বলেন প্লিজ। একটা কথাই বলবো, এরোস্পেস ক্ষেত্রে পড়ালেখা না করলে বা মানে ইঞ্জিনিয়ারিং না পড়ে রকেট নিয়ে কাজ করে বেশি তো আগাইতে পারবা না, সোজা কথা। কিছু লাভ নেই, নাথিং। তোমাকে ধরো তুমি রকেট বানাইলা, সেনাবাহিনী ডাকলেও তোমার যদি ডাকতে দেখবে, আমাকে ডাকবে ঘুরে ফিরে ইনস্টিটিউশনের জন্য, অত দেখা হবে, কথা বলতে নাই, ওই লাভ হবে নাই কোনো। আর যারা মনে করতেছো যে তোমার ড্রোন বানাচ্ছ বা খেলনা কিছু বানায় বলতেছো ড্রোন বানাচ্ছ, লাভ নাই। তুমি যদি মনে করো যে তুমি বাংলাদেশের ডিফেন্স সেক্টরে ড্রোন বেচবা, তোমাকে বাইরে তোমার হলো বিদেশি যে ড্রোন কোম্পানি ড্রোন বানায়, তাদেরকে বিট করেই তোমাকে বাংলাদেশে ড্রোন বেচতে হবে, কি বুঝলা? তোমার ড্রোন তুমি ইন্ডিজিনাস মেড ইন বাংলাদেশ ডাজন্ট ম্যাটার, খাবে না কেউ, এটা চলবে না, কিছু দায় আসে না সেনাবাহিনী। কারণ যুদ্ধক্ষেত্রে মেড ইন বাংলাদেশ বলে তুমি মেড ইন বাংলাদেশ করে মারলে ভালো কাজ করবে না আর কি, কথা নাই। যুদ্ধক্ষেত্রে পুরো একটা ডিফারেন্ট জিনিস, কারণ এটা আমি নিজেও ফেস করছি। আমরা এখানেও বললাম যে আমরা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ডেভেলপ করা লাগছে আমাদের, যেটা মানে মেড ইন বাংলাদেশ বলে হাইপ তুলে করলে আমাদের করা লাগতো না। রিয়েল জিনিস নিয়ে কাজ করতে হবে সবাইকে, নো শর্টকাট, কোনো শর্টকাট নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আজকের সেশনটা ছিল একদম সরকারের ভিতরে যে কথাগুলো একদম আনফিল্টার্ড ভাবে রাইন ভাই আমাদের সবাইকে বলছে। এন্ড অ্যাকচুয়ালি আমরা একটা চমৎকার ইনসাইট পাইছি, এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে, রিয়েলিটিটা কি। ধাক্কাও খাইছি অনেকজন, বাট অ্যাকচুয়ালি এটাই সত্য। এন্ড থ্যাংক ইউ আমাদের এতগুলো সময় দেওয়ার জন্য নাহিন ভাইয়া। দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সো এটা বলে শেষ করছি আজকে আমাদের বিজ্ঞান এপিসোড 5, and we are concluding with the Rocket Man of Bangladesh. Thank you everyone. Thank you very much. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।